হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিউটার ম্যাথমেটিক্স। তো ফাইনালি তোমাদের ফুড এসআই 2024 পরীক্ষাটা অনেক নাটক, কোলাহল এবং কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে কিন্তু শেষ হলো। আমাদের কিন্তু 16 এবং 17 এই দুটো দিনে টোটাল 3টে করে শিফট, মানে টোটাল 6টা শিফটে কিন্তু এক্সামটা হলো। ঠিক আছে? তো আমরা কিন্তু আজকের এই সেশনে আমরা কিন্তু 16 তারিখ যেটা ফার্স্ট শিফট এবং প্রথম দিনে যে পরীক্ষাটা হয়েছিল সেই কোশ্চেনটা আজকে সলভ করবো। তোমরা সবাই যেভাবে কোশ্চেনটা পেয়েছো সেভাবে কিন্তু আমি কোশ্চেনটা পেয়েছি, বুঝতেই পারছো। তো আমি কিন্তু অনেকটা ভেবে চিন্তে কিন্তু কোশ্চেনটা আনছি, অর্থাৎ আমি ভেবেছিলাম যে কোশ্চেনটা করাবো কি করাবো না। তো এই জন্য কিন্তু আমি তোমাদের একটা পোল দিয়েছিলাম, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সলিউশনটা করানোর জন্য ভোট দিয়েছে। ঠিক আছে? তো ওই জন্য কিন্তু আমি পেপারটা আনছি, আশা করি তোমরা পজিটিভলি জিনিসটাকে নেবে। ঠিক আছে? আমি এখানে কিন্তু কোনো কিছুকে আমি প্রমোট করছি না, আমি জাস্ট পরীক্ষার যে কোশ্চেন গুলো এসেছিল ওগুলো সলভ করেছি, কারণ আমাদের ফিউচার যে সমস্ত এক্সাম আছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের অঙ্ক কিভাবে আসছে সেগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো আমার এখানে কিন্তু কোশ্চেনগুলো সলভ করার মোটো হচ্ছে একটি, কি, যে আমরা পরীক্ষার যে প্যাটার্ন, অর্থাৎ পরীক্ষায় কোন কোন কোশ্চেন এসেছিল এবং কিভাবে আমাদের করতে হতো, আমরা সেই সলভিং অ্যাপ্রোচটাই দেখি। ঠিক আছে? তো আমি করে দিচ্ছি তোমাদের অঙ্কগুলো, তোমরা আশা করি জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে? আর এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনটাই খুব ইজি এসেছিল। তো তোমাদের কিছু কিছু অঙ্ক, যেরকম সিআই থেকে একটা, এপি থেকে একটা সিরিজের অঙ্ক একটা এসেছিল। তো এই সমস্ত কিছু অঙ্ক যেটা তোমাদের একটু টাইম টেকিং ছিল পরীক্ষায়, তো সেগুলো আমরা কি করে সলভ করবো সেগুলো হচ্ছে মেন দেখ। ঠিক আছে? তো আমি কিন্তু টোটাল যতগুলো কোশ্চেন ছিল সমস্ত কিছু এনেছি। টোটাল 47 খানা মতো অঙ্ক রয়েছে। ঠিক আছে? তো আমি কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট সলিউশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? চলো শুরু করছি। দেখো, প্রথম অঙ্কে কি বলেছে? আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছন। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11টা 30-এ মুম্বাই পৌঁছন। ঠিক আছে? কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তো দেখো অঙ্কটা কিভাবে করব। এখানে বুঝতে হবে যে মুম্বাই আছে আর আছে কি ব্যাঙ্গালোর। ঠিক আছে? বুঝবে অঙ্কটা। ঠিক আছে? আচ্ছা, মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে একবার, কি যাচ্ছে? এটা যাচ্ছে কিন্তু আকাশ। ঠিক আছে? আকাশ এভাবে যাচ্ছে। আর প্রকাশ কি করছে? প্রকাশ কিন্তু ব্যাঙ্গালোর থেকে রওনা হচ্ছে মুম্বাইয়ের দিকে। ঠিক আছে? তো এখানে প্রকাশ রয়েছে, সে কিন্তু মুম্বাই দিকে আসছে। এবার দেখো এখানে কে কখন বেরিয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। আকাশ সকাল 6টায় রওনা দিয়েছে। ঠিক আছে? এবং সকাল 10টায় কিন্তু ব্যাঙ্গালোর পৌঁছচ্ছে। তাহলে বলো তো আকাশ মুম্বাই থেকে ব্যাঙ্গালোরে পৌঁছতে টোটাল কত সময় নিয়েছিল? টোটাল কিন্তু T1 দিলাম, সেটা নিয়েছিল কত? 6টা থেকে 10টা, মানে 4 ঘন্টা সময় নিয়েছিল। ঠিক আছে? আর প্রকাশ দেখো, প্রকাশ সকাল 8টায় রওনা দিয়েছে ব্যাঙ্গালোর থেকে, মানে এখান থেকে 8টার সময় রওনা দিয়েছে, এবং ও মুম্বাইতে পৌঁছচ্ছে কত? 11:30টায়, মানে টোটাল কত সময় লেগেছে এখানে? 3.5 ঘন্টা, মানে 3.5 আওয়ার্স লেগেছে। ঠিক আছে? এখানে আমরা একটা কাজ করি, 3.5 আওয়ার্সকে আমরা কিন্তু 7/2 আওয়ার আমরা ধরতে পারি। ঠিক আছে? মানে 7.2 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, এবার বলেছে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে। দেখো এখানে কিন্তু আমাদের স্পিড অর্থাৎ ইউ এর ভ্যালু দেওয়া নেই, আর আমাদের কিন্তু ডিস্টেন্স, মানে এখানে টোটাল যে দূরত্ব মুম্বাই আর ব্যাঙ্গালোরের মধ্যে সেটাও কিন্তু দেওয়া নেই। ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে ধরে নেব। কি ধরবো? দেখো এখানে এমন একটা দূরত্ব ধরতে হবে যেখানে আমরা 4 দিয়েও ভাগ করব এবং 7-এর 2 দিয়েও ভাগ করবো। তাহলে অ্যাকচুয়ালি দেখো 4 আর 7 দিয়ে যেটা ভাগ করছি আমরা, কিন্তু 7 আর 4-এর এলসিএম যেমন একটা সংখ্যা হয় সেটা নিলে আমাদের কিন্তু সুবিধা হয়। ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করি, আমরা কিন্তু এখানে ডিস্টেন্স বা দূরত্বকে কি ধরবো? আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্স হচ্ছে 28 কিমি, বা তোমরা 28 এক্স ধরতে পারো। ঠিক আছে? বুঝে গেল? এবার আমরা কি করব? এই 28 কিমি যেতে ওদের কত কি সময় লেগেছিল সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আকাশ কি করছে? আকাশ কিন্তু তোমাদের এখানে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, টোটাল 4 ঘন্টা সময় নিয়েছে। তাহলে বলো তো এখানে আকাশের স্পিড কত ছিল? U1। আমরা জানি স্পিড ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স আপন টাইম। স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 28 এক্স গেছে কত সময়? 4 ঘন্টা। তাহলে ওর কিন্তু 7 কিমি প্রতি ঘন্টা গতিবেগ ছিল। বোঝা গেল? এটা হচ্ছে আকাশের গতিবেগ। আচ্ছা, এবার বলো প্রকাশ এখান থেকে এদিকে আসছে, তো কত সময় নিয়েছে? T2, 7-2 ঘন্টা। এবার বলো প্রকাশের গতিবেগ কত হবে? U2। সেম, ডিস্টেন্স আপন স্পিড, সরি স্পিড না, এখানে টাইম। ডিস্টেন্স কত? 28 এক্স আপন 7, আর 2টা ওপরে যাবে, এত কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে দেখো তো কত হচ্ছে এটা? এটা কিন্তু 7 এখানে কাটবে 4-এ, তাহলে 4x × 2 করলে 8x হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমাদের বলেছে যে ওরা কখন একে অপরকে অতিক্রম করবে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা কি?
এখানে আকাশ এখানে রওনা দিয়েছে কিন্তু সকাল 6টার সময়, 6 AM, ঠিক আছে। আর এখানে প্রকাশ রওনা দিচ্ছে 8 AM, সকাল 8টার সময়। তাহলে আমরা কি জানি, আমরা যখন রিলেটিভ স্পিডে কনসেপ্টে আসবো তখন কিন্তু এদের টাইমটা কিন্তু সেম হতে হবে, অর্থাৎ এই যদি 8টার সময় রওনা হয় একেও 8টার সময় রওনা দিতে হবে। তাহলে আমরা দেখি সকাল 6টা থেকে সকাল যখন 8টা বাজবে তখন আকাশ এই এরকম একটা কোন একটা পজিশন থাকবে, সেটা কোন পজিশন সেটা আমরা বের করবো। মানে 8টার সময় আকাশ কোন জায়গায় থাকবে সেটা আমরা বের করবো। কি করে করবো? 6টা থেকে 8টা কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে বলতো এই যদি স্পিড 7x কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে 2 ঘন্টা কতটা যাবে? 14x, কারণ 7x ইন্টু 2 করবো। তো মানে আমাদের দূরত্ব ইকুয়াল টু কি হয়? স্পিড ইন্টু টাইম হয়। তাহলে ওখান থেকে 7x হচ্ছে ওর স্পিডের ভ্যালু, মানে গতিবেগ, আর সময় হচ্ছে 2 ঘন্টা। তাহলে 7×2 = 14x ভ্যালু এখানে অলরেডি চলে আসবে দূরত্ব। তাহলে বলো টোটাল যদি 28 হয়, তাহলে 8টার সময় কিন্তু আকাশ এখানে থাকবে, ঠিক আছে। তাহলে বলতো রিমেনিং যে ডিস্টেন্স সেটা কত? সেটা হচ্ছে 14x। তাহলে এই 14x যেতে ওদের কত সময় লাগবে সেটা আমাকে বের করতে বলেছে, কোন সময়ে এরা একে অপরকে অতিক্রম করবে। তাহলে আমরা মানে মানলাম এরকম একটা কোনো জায়গায় ওরা মিট করছে, তাহলে ওই সময় ইকুয়াল টু আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ। এখানে দেখো, এখানে এও এরকম যাচ্ছে গতিবেগে, বিও এরকম আসছে, তাহলে এখানে কিন্তু আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে, মানে আপেক্ষিক গতিবেগ। এবার বলো সময় ইকুয়াল টু আমরা জানি দূরত্ব কত? এখানে 14x। আর আপেক্ষিক গতিবেগ যখন এরা পরস্পরের বিপরীত দিক থেকে একই দিক, মানে একই অভিমুখে আসে, মানে বিপরীত অভিমুখ কিন্তু একই দিকে আসছে, ঠিক আছে। তাহলে এরকম যখন আসে আমরা জানি তখন এদের কি হয়? আপেক্ষিক গতিবেগ কি হয়? u1 + u2 হয়, তাই তো। তাহলে u1 + u2 যদি করি, এখানে u1 কত? u1 হচ্ছে 7x, আর u2 হচ্ছে 8x। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কিন্তু 15x। আমি আরেকবার লিখে দিচ্ছি, 7x + 8x হবে। তাহলে এখানে কত হচ্ছে? 14/15, এটা কিন্তু ঘন্টা আসবে। দেখো এখানে কিন্তু আমাদের এখানে ঘড়ির টাইম জানতে চেয়েছে, তাহলে 14/15 ঘন্টা মানে আমরা কত মিনিট দেখে নেবো? তাহলে 14/15 ইন্টু 60 মিনিট। তাহলে এটা কিন্তু হবে 15×4 হলে 56 মিনিট, অর্থাৎ 8টার পরে আরো 56 মিনিট চলে গেলে কিন্তু ওরা একসাথে মিট করবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 8টার সময় এরা ছিল এখানে, তাহলে এর থেকে আরো 56 মিনিট পর, মানে আমাদের কিন্তু 8টা 56-র সময় ওরা পরস্পর মিট করবে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল কিভাবে বের করলাম? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 2 দেখে কি বলেছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 100, ঠিক আছে। আর বর্গের পার্থক্য বলেছে কত? সেটা বলেছে 28। দেখো আমরা ধরে নিলাম ধনাত্মক সংখ্যা একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, তাহলে বলেছে x² + y², এটা সমান সমান হচ্ছে 100। আর ওদের বর্গের পার্থক্য মানে x² - y², এটা বলেছে কত? সেটা হচ্ছে 28। তাহলে এখান থেকে আমরা কি যোগ করবো? দেখো যখন যখন যোগ করছি আমাদের বলেছে সংখ্যা দুটির যোগফল, মানে আমাকে x + y কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। আর বলেছে সংখ্যা দুটি ধনাত্মক, মানে x ও পজিটিভ, > 0, y ও পজিটিভ, ঠিক আছে। তাহলে যখন আমরা এই দুটোকে যোগ করবো, এদের দুটো ইকুয়েশন তো, তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটোকে যোগ করছি, তাহলে যোগ করলে আমরা কি পাবো? 2x²। y কেটে যাবে, তাই তো। তাহলে y কেটে গেলে 2x² = হবে 128, আর x² ভ্যালু আমরা পাবো কিন্তু 64। তাহলে x আমরা পেয়ে যাবো কিন্তু 8, যেহেতু ধনাত্মক সংখ্যা প্লাস মাইনাস লিখবো না, শুধুমাত্র +8 নেই। তাহলে x এর ভ্যালু যদি 8 হয়, y কত হবে? তাহলে y² হবে 100 - 8 হচ্ছে 64, 36। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাবো কিন্তু 6। তাহলে x 8, y 6, আমাদের বলেছে x + y, তাহলে দেয়ারফর x + y সংখ্যা দুটির যোগফল হবে 8 × 6 = 14। অপশন সি হবে রাইট আনসার। বোঝা গেল? একদম ইজি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্ক। এটা হচ্ছে এজ এজ চ্যাপ্টার থেকে দিয়েছে, ঠিক আছে। তাহলে যে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সে 3 গুণ ছিল। তাহলে 6 বছর আগে আমরা জানি -6 দিয়ে ডিনোট করতে হয়। তখন কে ছিল? সুশীল ছিল আর স্নেহাল ছিল। সুশীলকে আমি SU দিয়ে লিখলাম, স্নেহালকে SN দিয়ে লিখলাম। আচ্ছা, স্নেহালের বয়সে 3 গুণ, তাহলে বলতো সুশীল যদি, সরি, স্নেহাল যদি 1 ইউনিট হয়, এটা 3 গুণ, অর্থাৎ 3 ইউনিট হবে। এটা কিন্তু 6 বছর পূর্বে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা এক্স ধরে নিই। তাহলে স্নেহাল ছিল, সরি, সুশীল, তাই তো, সুশীল ছিল 3x, তাহলে স্নেহাল হবে এক্স, তাই তো। তাহলে আমি এটাকে এক্স ধরবো। এটা হচ্ছে 6 বছর পূর্বে। তাহলে এখান থেকে যখন আমরা বর্তমান বয়সে যাবো, মানে প্রেজেন্ট এজ যাবো, সেটা কত হবে? সেটা হবে 3x + 6, আর এটাও x + 6, দুজনের 6 বছর বেড়ে যাবে। বলেছে 6 বছর পর, তাহলে যেটা 6 বছর পর হয় সেটা কিন্তু সবসময় বর্তমান থেকে 6 বছর পরে হয়। তাহলে +6 করবো। তাহলে এই 6 বছর পরে ওদের বয়সের আমাদের অনুপাত বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই, 6 বছর পর এটা কত হবে? 3x + 12 হবে, মানে আরো 6 বেড়ে যাবে। আর এটা কত হবে? এটা হবে x + 12। আর এদের মধ্যে রেশিও কত বলেছে?
সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-3 গুণ হবে। তাহলে স্নেহালের বয়স যদি 3 হয়, তাই তো 3 ইউনিট হয়, তাহলে কিন্তু সুশীলের বয়স হবে 5 ইউনিট। কি করে পেলাম? এই 3-এর 5-3 গুণ। তাহলে 3 ইন্টু 5-3 করলে কত হয়? 5 হয়। ওটাই জাস্ট বের করলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু রেশিও পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ইকুয়েশন সলভ করবো, মানে 3x + 12 বাই x + 12, এটা সমান সমান হয়ে যাবে 5/3। তাহলে এখান থেকে সলভ করে x এর ভ্যালু বের করবো। তাহলে দেখো 3 এখানে আমরা কোনাকুনি গুণ করছি, 3 3 9x, 12 3 36, 5x + 60। আচ্ছা, তাহলে 4x = হয়ে যাবে কত? 4 আর 2 24। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে যাবো 6। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে স্নেহালের বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স আমি জানি এটা +0, তাই তো? তাহলে তোমরা কেউ আবার এখান থেকে এই এক্স এর ভ্যালু বসিয়ে দেবে না, মানে এক্স এর ভ্যালু জানা নেই অ্যাকচুয়ালি। তাহলে প্রেজেন্ট এজ মানে আমরা সবসময় এই 0 বা এটাকে বলে প্রেজেন্ট এজ, বর্তমান বয়স। তাহলে প্রেজেন্ট এজ বলেছে স্নেহালের, মানে এস এন। তাহলে x + 6 আমাদের অ্যান্সার হবে। তাহলে দেওয়ার পর x + 6 কত হবে তার ভ্যালু আমি এখানে লিখছি। এটা হবে 6 + 6, আমাদের অ্যান্সার হবে 12 বছর। ঠিক আছে? তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা বেগ, এবং বাকি অংশ 5 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে মোট দূরত্ব কত আমাকে বের করতে বলেছে। দেখো এখানে দূরত্ব আমরা জানি, তো দূরত্বকে আমরা একটা জিনিসকে ধরে নেব। কত ধরবো দেখো। আচ্ছা, প্রথমে দূরত্বের 2/3 অংশ বের করতে বলেছে, আবার 1/3 অংশ বের করতে বলেছে, মানে বাকি অংশ মানে 1/3 অংশ। তাহলে একটা কাজ করি, আমরা উপরের দূরত্ব অর্থাৎ ডিস্টেন্সকে ধরে নিই। কত ধরবো? 3x। কেন ধরলাম 3x? কারণ আমরা 2/3 বের করতে পারি আর 1/3 নিজেই বের করতে পারি। এবার বলো, এই যে দূরত্ব 3x ধরেছি, এটাকে কিমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এই 3x কিমির 2/3 অংশ কত হয়? 2x। তাহলে এই 2x কিমি গেছে কিন্তু কত গতিতে? তখন স্পিড ছিল কত? 4 কিমি প্রতি ঘন্টা। বোঝাচ্ছে? এবং দেখো এটা যদি পুরোপুরি 2x হয়ে যায়, তাহলে বাকি পড়ে থাকবে x, ধরে এতটা। তাহলে বাকি অংশ কত? x পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে বাকি এই যে x কিমি, তখন স্পিড কত? তখন স্পিড বলেছে 5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে 5 কিমি প্রতি ঘন্টা। এবার বলেছে যে মোট দূরত্ব কত। তাহলে আমরা এখানে জানি যে টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে দেখো প্রথম কেসে ওর সময় কত লেগেছে? t1, সেটা হচ্ছে 2x/4 ঘন্টা। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা সমান সমান হবে x/2 ঘন্টা। সেকেন্ড কেসে সময় কত লেগেছে? দূরত্ব বাই গতিবেগ, তাহলে x/5 ঘন্টা। তা আমাকে বলেছে এই দুটো টোটাল সময় লেগেছে হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি x/2 প্লাস x/5, এই দুটো সময় যোগ করলে আমাদের পেয়ে যাবো 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিট আমাকে ঘন্টায় পূরণ করতে হবে। 1 ঘন্টা 24 মিনিট, তাহলে 1 ঘন্টা 24 মিনিটকে আমাকে ঘন্টায় রূপান্তর করতে হবে। তাহলে 1 ঘন্টা 24/60 এটা হবে। তাহলে 12 2-এ 12 5-এ, তাহলে এটা করলে 5 1 5 2-এ 7 5 হবে। তাহলে এটা দেখো আমরা লসাগু করবো। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 5 2-এ 10, এটা হবে 5x প্লাস 2x। তাহলে এটা হবে 7 5। তাহলে এখানে দেখো, এখানে হবে 7x/10 ইকুয়াল টু 7/5। তাহলে 5 কাটবে 2-এ, 7 কেটে যাবে, তাহলে আমাদের x এর ভ্যালু চলে আসবে কিন্তু 2। ঠিক আছে? আমাকে বলেছে মোট দূরত্ব, তাহলে আমরা ধরেছিলাম 3x, তাহলে আমাকে 3x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু 3 হলে 3x এর ভ্যালু কত হবে? 3 গুণ 3 2 করলে আমাদের অ্যান্সার হবে 6 কিমি। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলেছে? 15টি সংখ্যার গড় হচ্ছে 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5 এবং লাস্ট 8টি সংখ্যার গড় হচ্ছে 9.5। ঠিক আছে? দেখো তাহলে প্রথম কেসে কি বলেছে? টোটাল 15টা সংখ্যা যার গড় বলেছে এভারেজ কত? 7। তাহলে সাম টোটাল সাম কত হবে? 15 7 105। ঠিক আছে? এবং বলেছে এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5। তাহলে 8টি সংখ্যার গড় যদি 6.5 হয়, তাহলে প্রথম 8টি সংখ্যার সাম কত হবে? 8 গুণ চিহ্ন 6.5। আবার শেষ 8টি সংখ্যার গড় বলেছে 9.5, তাহলে শেষ 8টি সংখ্যার সাম কত হবে? 8 গুণ চিহ্ন 9.5। দেখো এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 16টা সংখ্যার যোগ দিয়ে দিচ্ছে, মানে মানে সাম দিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে প্রথম 8টা সংখ্যা দিয়েছে এখানে, আবার শেষ 8টা সংখ্যা। তাহলে দেখো এই যে 7 নম্বর যে সংখ্যাটা থাকছে, তাই তো, মাঝের সংখ্যাটা যেটা, তাহলে ওই সরি 7 না 8 নম্বর সংখ্যাটা,
8 নম্বর সংখ্যাটা দুবার রিপিট হচ্ছে, তাহলে এই দুটো যোগ করলে আমাদের এক্সট্রা একবার আমরা ওই মাঝের যে সংখ্যাটা যেটা হচ্ছে 8 নম্বর সংখ্যা সেটা কিন্তু দুবার যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এই যোগফলটা বের করি, কত হবে দেখো তো, 8×5 = 40 দশমিক, তাহলে 8×8 = 48, 4×52, 52 প্লাস, আচ্ছা এটা কত বলেছে, 8×5 = 40, হাতে 4, 8×9 = 72, 4×76, তাহলে বলতো এই টোটাল যোগ করলে কত হবে, 6×2 = 8, 7×5 = 12। তো এখানে আমরা কি করছি, এখানে কিন্তু মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু আমাদের দুবার যোগ হয়ে গেছে। তাহলে ওই মাঝের সংখ্যাটা বের করার জন্য কি করব, অরিজিনাল সাম হচ্ছে এটা, আর এক্সট্রা একবার ওই মাঝের সংখ্যাটা যোগ করার জন্য এটা। তাহলে আমরা অ্যাকচুয়ালি মাঝের সংখ্যাটা কি করে পাবো, দ্য রিকোয়ার্ড নাম্বার 128 - 105 হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে 23। ঠিক আছে, মানে এই 23টা আমি দুবার যোগ করে দেওয়ার জন্য এক্সট্রা মানে জিনিসটা যোগ হয়ে গেছে এই নাম্বারটা। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে, প্রতি 1 ঘন্টা পর গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি হয়, তাহলে পরের 12 ঘন্টায় মোট কত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো এটা কিন্তু আমাদের একটা এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতির অঙ্ক। কি করে বুঝলাম, প্রতি 1 ঘন্টা পর গাড়ির গতি 2 কিলোমিটার গতি বাড়ছে। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, ধরো এখান থেকে গাড়ি চলা শুরু করেছে, ঠিক আছে, দিয়ে এখান থেকে এতটা এলো, ধরো এখানে t = 1 আওয়ার, মানে 1 ঘন্টা জার্নি হয়ে গেল। আচ্ছা এখানে কি বলেছে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হচ্ছে 35 কিমি, মানে কি বলতো, মানে 1 ঘন্টায় কিন্তু ও 35 কিমি দূরত্ব অতিক্রান্ত করে নিয়েছে। তাহলে দেখো আমরা গতিবেগের সংজ্ঞা থেকে কি জানি, যে একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে গতিবেগ। তাহলে 1 ঘন্টায় যদি 35 কিমি যায়, তাহলে আমরা বলতে পারি এখানে ইউ বা স্পিড, আমি এইচ দিয়ে ইউনিট করছি, স্পিড কিন্তু এখানে হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল। এবার বলছে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ওর গতিবেগ 2 কিমি করে বাড়ছে। তাহলে বলতো নেক্সট 1 ঘন্টায়, অর্থাৎ যখন 2 আওয়ার হবে, তখন স্পিড কত হবে, 2 বাড়বে, মানে 37 কিমি প্রতি ঘন্টা হবে, তাই তো। তাহলে এভাবে কিন্তু পরপর স্পিডটা বাড়তে থাকছে। এবার বলেছে 12 ঘন্টা পরে ওর অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে 35 কিমি, তারপরের 1 ঘন্টায় 37 কিমি যাবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি সাম বের করতে হবে, যে সামটা কোনটা। ঠিক আছে, সাম বের করতে হবে 35 প্লাস 37 প্লাস ডট ডট করে প্লাস 12 নম্বর টার্ম, মানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম প্রথম ঘন্টা, এটা হচ্ছে সেকেন্ড টার্ম দ্বিতীয় ঘন্টা, এভাবে টোটাল 12 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমাদের যোগ করতে বলেছে। ঠিক আছে, মানে বের করবো যোগ করলে। তাহলে এখানে আমরা এপি সিরিজের সামের যে ফর্মুলা সেটা আমরা বের করবো, সেটা কি, সেটা হচ্ছে এস এন ইকুয়াল টু, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এন কি, এন হচ্ছে নাম্বার অফ টার্মস। তাহলে এখানে দেখো, এখানে এন এর ভ্যালু কি হবে আমি বলে দিচ্ছি, নাম্বার অফ টার্মস, তাহলে এন কত হবে, এখানে এন ইকুয়াল টু হয়ে যাবে 12টা টোটাল, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 12। এ মানে হচ্ছে প্রথম টার্ম, প্রথম টার্ম কোনটা দেখো 35, তাহলে এ ইকুয়াল টু হবে 35। আচ্ছা, আর ডি মানে কি, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, দেখো প্রত্যেকটা এখানে 2 করে বাড়ছে, তাই তো, আবার এর পরেরটা 39 হবে। তাহলে যেহেতু 2 করে বাড়ছে, আমরা ডি এর ভ্যালু এখানে লিখবো 2। তাহলে এবার এই ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে দেখো n/2 মানে আমরা লিখতে পারি, এন এর ভ্যালু পেয়েছি 12, তাহলে 12/2। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব টোটাল, তাহলে আমি ডিস্টেন্স লিখে দিচ্ছি, এটারই ভ্যালু হবে আর কি। আচ্ছা, তাহলে 12/2 ইন্টু 2a, অর্থাৎ 2 ইন্টু 35 প্লাস n-1, তাহলে n কত, এখানে n হচ্ছে 2, 2-1 ইন্টু ডি, ডি মানে কত, সরি n এখানে 32 না, n হচ্ছে 12, তাহলে 12-1 ইন্টু ডি, ডি কত এখানে, ডি হচ্ছে 2, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 12 এখানে কাটবে 6, অর্থাৎ 6 ইন্টু 35 দিয়ে 70 প্লাস 11×2 = 22, তাহলে 6 গুণ চিহ্ন 92, আমাদের অ্যান্সার কত হবে, 6×2 = 12, হাতে 1, 6×9 = 54, 55, তাহলে 552 কিমি হবে আমাদের অ্যান্সার টোটাল অতিক্রান্ত দূরত্ব। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। সাথে দেখে তোমাদের ট্রেন থেকে একটা অঙ্ক দিয়েছে, ট্রেন চ্যাপ্টার। আচ্ছা কি বলেছে, 130 মিটার একটি দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রান্ত করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য টি হচ্ছে কত, 130 মিটার। আচ্ছা স্পিড মানে ইউ কত দিয়েছে, গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা। তাহলে যেহেতু ওখানে মিটার আছে আর এগুলো সেকেন্ডে আছে, তাহলে আমরা কি করবো, এটাকে 45 ইন্টু 5-18 দিয়ে গুণ করবো, ফলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো 9 যদি কাটি, 9×5 9×2, তাহলে 25/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে সময় কি বলেছে, সময় বলেছে 30 সেকেন্ড একটি সেতু অতিক্রম করতে হচ্ছে।
তাহলে আমরা জানি সময় ইকুয়াল টু কি হয়, দূরত্ব বাই গতিবেগ হয়, স্পিড, তাই তো? তাহলে এখানে সময় বলেছে 30 সেকেন্ড, আর আমরা জানি দূরত্ব কি হয়, দূরত্ব সবসময় কিন্তু, আচ্ছা সেতু বলেছে, ঠিক আছে, তো আমরা জানি না সেতুর দৈর্ঘ্য কত, তো ধরে নিচ্ছি সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি, ধরে নিলাম ব্রিজ, ঠিক আছে, বি মিটার, ঠিক আছে। তাহলে দেখো যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রান্ত করে তখন আমরা জানি দূরত্ব কি হয়, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাই তো, বাই নিচে হবে গতিবেগ, গতিবেগ কত 25/2। তাহলে দেখো এখানে টি এর ভ্যালু আমরা পেয়েছি 130 প্লাস ডি আমরা জানি না, এটা সমান সমান হবে 25/2 কে আমি এদিকে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো 2 যদি কাটি মানে কেটে যায়, 15 গুণ 0 25 হবে, তাই তো। তাহলে 15 5 হবে 75, হাতে 7, 15 2 30, সাথে 37। তাহলে এখান থেকে প্ল্যাটফর্ম, সরি প্ল্যাটফর্ম না, ব্রিজের দৈর্ঘ্য সেটা আমরা ধরেছি কিন্তু ডি না, বি ধরেছি। তাহলে বি এর ভ্যালু কত হবে, 375 মাইনাস 130, তাহলে এটা হবে 5, এটা হবে 3 4, এটা হবে 2, 245 মিটার হবে আমাদের অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে কি বলেছে, দেখো বয়সের থেকে আরেকটা অঙ্ক দিয়েছে তোমাদের, সমীর ও তনুজার বয়সের অনুপাত হচ্ছে H/15। তাহলে এটা হচ্ছে সমীর, এটা হচ্ছে তনুজা। 9 বছর পর কি হচ্ছে, তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:18। দেখো এখানে আমরা দেখবো যে রেশিওটা ব্যালেন্সটা সেখানে চেক করতে হবে। তো প্রথমে দেখছি 8 আর 15, মানে এদের মধ্যে গ্যাপ কত, 7, আর 11 আর 18 এখানে দেখো 7, তাহলে এখানে কিন্তু রেশিওটা ব্যালেন্সড রয়েছে। তাহলে আমরা ডিরেক্ট কত পার্ট বাড়ছে সেটা দেখে নেবো। তাহলে এখানে দেখো সমীরের বয়স 8 পার্ট থেকে 11 পার্ট হচ্ছে, কত পার্ট বেড়েছে, দেখো 3 পার্ট বেড়েছে। আচ্ছা, তনুজার বয়স আছে 15 থেকে 18, মানে এখানে দেখো 3 পার্ট বেড়েছে। তাহলে এই যে 3 পার্ট বাড়ছে, এটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে অঙ্কে কত, 9 বছর। তাহলে এক পার্ট কত করে চলছে, এক পার্ট চলছে 3 বছর। আমাকে কি বের করতে বলেছে, যে তাদের বয়সের পার্থক্য কত, তাহলে 8 পার্ট হচ্ছে সমীর, তনুজা হচ্ছে 15 পার্ট, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 7 পার্ট, আর 7 15, তাই তো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি 7 পার্টের ভ্যালু বের করতে বলছে, তাহলে 7 × 3, অ্যান্সার হয়ে যাবে কিন্তু 21 বছর। অপশন কোনটা, অপশন কিন্তু বি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, আচ্ছা, শহর এ থেকে বি দূরত্ব হচ্ছে 5 মাইল। তাহলে তোমাদের এ শহর আছে আর বি শহর আছে, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত বলেছে, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মাইল, ঠিক আছে, M4 মাইল। আচ্ছা, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে, দেখো এখানে বুঝবে তোমরা, যে দেখো যদি আমরা বি থেকে সি ধরো এরকম আঁকলাম, 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 এভাবে হতে পারে, তাই তো। ধরো এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে 6, বা এটা 6 হতে পারে, বা এটা 6 হতে পারে, তাই তো। মানে যে কোনো দিকে সি থাকতে পারে, আমরা জানি না সিটা কোন দিকে আছে, বলেছে সর্বোচ্চ দূরত্ব, দেখো সর্বোচ্চ দূরত্ব কাদের মধ্যে বলেছে, এ আর সি এর মধ্যে, তাই তো। দেখো ম্যাক্সিমাম দূরত্ব কিন্তু কখন হবে, যদি সিটা পুরোপুরি স্ট্রেট লাইনে থাকে। কারণ তোমরা যদি এরকম ধরো, ধরো সি এখানে আছে, তাহলে যদি এটা যোগ করি, এটা কিন্তু আমাদের সর্বোচ্চ দূরত্ব হবে না, দূরত্বটা কম হয়ে যাবে। তো ম্যাক্সিমাম দূরত্ব সি কত দূরে থাকতে পারে, যদি সি এ বি এর সাথে সমান একটা লাইনে কিন্তু যদি এগিয়ে থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি যদি এটা 6 মাইল হয়, তবে কিন্তু এ আর সি এর মধ্যে ম্যাক্সিমাম দূরত্বটা হবে। তাহলে এ আর সি এর মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব কত হচ্ছে, 5 + 6 মাইল, যেটা হচ্ছে আমাদের কিন্তু 11 মাইল, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে, অর্থাৎ এটা আমাদের নৌকা এবং স্রোত এই চ্যাপ্টার, বোট এন্ড স্ট্রিম, ঠিক আছে। কি বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা, এটা হচ্ছে 2 পূর্ণ 1/2 ঘন্টা, ঠিক আছে, এগুলো 2 পূর্ণ 1/2, এটা 3 পূর্ণ 3/4, ঠিক আছে, এভাবে লেখা আছে। আচ্ছা, 2 পূর্ণ 1/2 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রান্ত করে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, মানে হচ্ছে ডাউন স্ট্রিম স্পিডে, ডিএস। আচ্ছা, ফেরার সময় একই দূরত্ব 3 পূর্ণ 3/4 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত। দেখো আমরা যদি কি জানি, আমরা স্থির জলে নৌকার গতিবেগকে ধরি এক্স, এটা হচ্ছে নৌকার গতিবেগ, মানে x কিমি/ঘন্টা, আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ, স্পিড অফ কারেন্ট, স্রোতের গতিবেগ। আচ্ছা, তাহলে আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়, ডাউন স্ট্রিম স্পিড, যেটাকে আমরা ডিএস বলে ডিনোট করি, সেটা হচ্ছে x+1, ঠিক আছে। আচ্ছা, আর আপস্ট্রিম স্পিড মানে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, সেটা কি করি, সেটা হচ্ছে x - y, আই গেস এই সমস্ত জিনিস তোমরা সবাই জানো। এবার বলেছে দেখো,
যে স্রোতের অনুকূলে 2 × 1/2 ঘন্টায় 30 কিমি দূরত্ব যাচ্ছে। তাহলে দেখো আমরা জানি যে সময় ইকুয়াল টু কি হয়, দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে কত কিমি যাচ্ছে, 30 কিমি। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 30 বাই কোন গতিবেগে যাচ্ছে, এটা কিন্তু যাওয়ার সময় স্রোতের অনুকূলে, অর্থাৎ ডি এর স্পিডে যাচ্ছে, ডাউনস্ট্রিম স্পিড। তাহলে 30 বাই এক্স প্লাস ওয়াই, এটা সমান কত হবে, এটা হবে কত সময় লেগেছে, 2 × 1/2 ঘন্টা, মানে 2×2=4। আচ্ছা, 2×1=2 লিখলাম, তাহলে 2×2=4, 5×2 ঘন্টা। ঠিক আছে, তাহলে পরের রেলে আমরা কি করতে পারি, এখানে কাটবে দেখো 5, এখানে 6 কাটবে। আর দেখো তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত বেরোবে, আমাদের এক্স প্লাস ওয়াই বেরিয়ে যাবে 6×2=12। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। একইভাবে ফেরার সময় দেখো, যখন তুমি এখান থেকে এই অবধি ধরো গেলে, কত কিমি গেছো, 30 কিমি গেছো। তাহলে যখন এখান থেকে এখানে ফিরবে, সেটাও তোমার 30 কিমি পথে অতিক্রান্ত হবে। তাহলে ফেরার সময় ও 30 কিমি পথ অতিক্রম করেছে, কত গতিবেগে করেছে, ফেরার সময় কিন্তু স্রোতে প্রতিকূল করবে। কারণ কারণ কি বলতো, যদি আমরা ডাউনস্ট্রিম স্পিডে যাই, তাহলে ফেরার সময় আমাদের অটোমেটিক্যালি আপস্ট্রিম স্পিড আসতে হবে। তাহলে ফেরার সময় ও ফিরছে x - y স্পিডে, তাতে ওর সময় কত লাগছে, সময় লাগছে 3×3=4 ঘন্টা। তাহলে 3×3=4, এই ফর্মুলা থেকে লিখছি, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে 4×3=12, 3 15/4। তাহলে 15 এখানে 2 কাটবে, তাহলে 4×2=8, অর্থাৎ x - y আমরা কত পাবো, সেটা হচ্ছে 8। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখান থেকে বলেছে স্থির জলে নৌকার বেগ, আমরা কিন্তু ধরেছিলাম এক্স, তাহলে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা কি করব, ইকুয়েশন নম্বর 1 আর ইকুয়েশন নম্বর 2 দুটোকে যোগ করব। তাহলে যোগ করলে 2x ইকুয়াল টু কত হবে, 2x ইকুয়াল টু হবে 12×8=20। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবে কিন্তু 10। ঠিক করলাম তো, 6×2=12, 4×2=8, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 10 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু অপশনে নেই, আমরা অপশন ডি অর্থাৎ নান অফ দিস, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে এখানে রাম আছে আর শ্যাম আছে, তাহলে দুজনে মিলে যখন করছে, রাম প্লাস শ্যাম, সেটা কত, সেটা হচ্ছে 8 দিনে করছে। রাম নিজে ওই কাজটা 12 দিনে করছে, তাহলে আর একা করবে 12 দিনে। তাহলে এখান থেকে আমরা এলসিএম দেবো, কত হয়, এলসিএম হবে 24। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি কত হবে, 8×3=24 আর 12×2=24। তাহলে এখানে একটা জিনিস দেখো, রাম একা একটা কাজ 2 ইউনিট, অর্থাৎ প্রত্যেকদিন 2 ইউনিট ভাবে করতে পারে, মানে রামের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট পার ডে। একইভাবে রাম আর এস, অর্থাৎ রাম আর স্যাম যখন দুজন মিলে করছে, তখন কিন্তু 3 ইউনিট করে করছে। তাহলে এখান থেকে আমি স্যামের এফিসিয়েন্সি কি করে পাবো, স্যামের এফিসিয়েন্সি পেয়ে যাবো কি করে, এই 3 থেকে 2 বিয়োগ করবো, কারণ আর প্লাস এস থেকে যখন আমরা আর বিয়োগ করবো, তখন কিন্তু এস এর ভ্যালু পাবো। তাহলে স্যাম একদিনে কত ইউনিট কাজ করবে, 1 ইউনিট করে কাজ করবে। করে পেলাম 3 থেকে 2 বিয়োগ করলে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে স্যাম নিজে ওই কাজটা করতে কতদিন সময় নেবে। তাহলে আমাকে সময় বের করতে বলেছে, আমরা জানি সময় ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, 24 ইউনিট কাজ হবে কত দিনে, সরি কত দিন না, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কে যে স্যাম করবে, তাহলে স্যামের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 24 ডেজ। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল, ইজি অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, দুধ ও জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে। ঠিক আছে, এবং তাদের আয়তনের অনুপাত বলেছে 7:5:30। দেখো 3টে পাত্র, এটা আমাদের হচ্ছে মিশ্রণ বা মিক্সার এন্ড অ্যালিগেশন চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, দেখো দুধ ও জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে, এবং তাদের আয়তনের অনুপাত বলে দিচ্ছে। ধরো এখানে ধরো এক্স একটা পাত্র রয়েছে, ওয়াই একটা পাত্র রয়েছে, আর জেড একটা পাত্র রয়েছে, 3টে পাত্র। ঠিক আছে, আচ্ছা বলেছে ওদের মধ্যে কি আছে, ওদের মধ্যে দুধ আর জল আছে, মানে সবগুলোতে জল আর দুধের মিশ্রণ রয়েছে। তাহলে এখানে মিল্ক আর ওয়াটার রয়েছে। ঠিক আছে, এখানেও মিল্ক ওয়াটার রয়েছে, এখানেও মিল্ক ওয়াটার রয়েছে। এটা আমরা কিন্তু রেশিও ব্যালেন্সিং মেথড দিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে রেশিও কত বলেছে, দুধ আর জলের অনুপাত 2:3। তারপরেরটা কত আছে, তারপরটা হচ্ছে 47:53। তারপরটা কত আছে, 9:11। দেখো আমি কিন্তু এই বেসিক জিনিসগুলো অলরেডি আমি আমার 1:1 চ্যাপ্টার রেশিও যেটা করেছি সেখানে বলে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই দেখে নেবে, আমি কিন্তু এখানে অঙ্কটা শুধু সলভ করাবো। দেখো আমাকে বলেছে যে এদের আয়তনের অনুপাত হচ্ছে 7:5:30। তাহলে আমাকে এই যে রেশিও গুলো আছে, এই রেশিওকে আমাকে কিন্তু 7:5:13 রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো, প্রথমে দেখবো টোটালটা কত আছে। দেখো এখানে টোটাল হচ্ছে 5 ইউনিট, এখানে দেখো 100 ইউনিট বা 100 পার বলতে পারো। টোটাল মিশ্রণটা আয়তন বলেছে, তো আমার এদের আয়তনের অনুপাতটাকে 7:5:13 করতে হবে। ওই জন্য প্রথমে এই সবগুলোকে সমান করব, তারপর আমি এই অনুপাত দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। তাহলে প্রথমে আছে 5 ইউনিট টোটাল মিশ্রণ, এখানে দেখো 100 ইউনিট আছে, আর এখানে দেখো 20 ইউনিট আছে।
তাহলে এই তিনটে ইউনিটের আমাদের মানে যে 5, 100 আর 20 এদের লসাগু কত হয়? 100। তাহলে সবগুলোকে 100 বানাতে হবে। তো এখানে যেহেতু অলরেডি 100 আছে, তাহলে আমরা কি করবো? এটাকে 100 বানাবো। তাহলে এটাকে 100 বানানোর জন্য আমাকে কি করতে হবে? এই উপরের রেশিওকে আমি এখানে 20 দিয়ে মানে গুণ করতে পারি। এখানে না করে আমি উপরে 20 দিয়ে গুণ করছি। দেখ অন্য কলেজে করছি। তাহলে এখানে আমি 20 দিয়ে গুণ করলাম। এখানে কিছু গুণ করছি না, মানে এখানে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমি আর কিছু লিখছি না। আর এখানে 20 5-এ, তাই তো? তাহলে 20 5-এ, ওই জন্য আমি এখানে কিন্তু রেশিওটার সাথে 5 দিয়ে গুণ করলাম। এটা করলে দেখো এখানে কিন্তু যদি আমরা এই সব গুণ করি, তাহলে দেখো সবগুলো 100 ইউনিট করে হয়ে যাবে। দেখো এখানে 100 ইউনিট হয়ে গেছে, এটা তো 100 ছিল, এটাও দেখো 100 ইউনিট হয়ে গেছে। তাই তো? মানে টোটাল মিশ্রণের পরিমাণ। আচ্ছা, কিন্তু আমাদের 100 ইউনিট গুলো হবে না, আমাদের আয়তনের মানে অনুপাতটা বলছে 7:5:30। তাহলে জাস্ট এটার জন্য কি করবো? আমরা যে রেশিও গুলো আছে ওগুলো গুণ করে দেবো। তাহলে এখানে 7 গুণ করবে, যেহেতু এগুলো রেশিও, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা যে কোনো সংখ্যা দিয়ে ইচ্ছে খুশি মতো গুণ আর ভাগ করতে পারি, কিন্তু যোগ বিয়োগ করতে পারি না। দেখো এটা হয়ে গেল 7, তাহলে এখানে আমরা 13 দিয়ে গুণ করবো। আর এখানে আমরা লাস্টে কত হচ্ছে, সরি এটা 5 হবে, এটা 5, এখানে 5, এই তো লেখা আছে এখানে 7, 5 আর এখানে 13 দিয়ে গুণ করবো। তাহলে আমরা ফাইনালি কি কি সংখ্যা দিয়ে গুণ করবো রেশিও গুলোকে? প্রথমে যে রেশিও ছিল, আমরা প্রথমটাকে 20 × 7 দিয়ে গুণ করবো, পরেরটাকে শুধুমাত্র 5 দিয়ে গুণ করবো, আর লাস্টের রেশিওটাকে 5 × 13 দিয়ে গুণ করবো। তাহলে এগুলো করার ফলে আমাদের কি হবে? এই যে পাত্রগুলোর আয়তন আছে, ওগুলো রেশিও কিন্তু 7:5:13 চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, ফার্দার আমরা কি করতে পারি? আমরা কিন্তু যেহেতু রেশিও বের করবো, আমরা কিন্তু কাটাকুটি করে নিতে পারি। তো তাহলে কাটাকুটি করছি, দেখ তাহলে সব জায়গা থেকে 5 কাটবে, এখানে 5 কাটলো, এখানে 5 কাটলো, এখানে 5 4 20 হলো। তাহলে আলটিমেটলি আমরা এখানে 4 × 7 মানে 28 দিয়ে গুণ করবো। তাহলে যখন আমরা 28 দিয়ে গুণ করবো, এই রেশিওটা কি চলে আসবে? 28 দুয়ে কত হবে? 56:28:84। তাহলে এটা হলো আমাদের ব্যালেন্স রেশিও। ঠিক আছে, তাহলে এটা হবে মিল্ক, এটা হবে ওয়াটার, এটা হচ্ছে এক্স। একইভাবে ওয়াই এ আমরা কত পাবো? দেখো ওয়াই তে কিন্তু 5 দিয়ে গুণ করছিলাম, কিন্তু কাটাকুটি হয়ে গেছে, তাহলে ওয়াই তে কিছুই হবে না, যেটা ছিল ওটাই থাকবে, অর্থাৎ 47:53। এটা হচ্ছে মিল্ক অ্যান্ড ওয়াটার ওয়াই পাত্রে। আর জেড এ কি হবে? জেড এ দেখো, যেটা আমাদের 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে 13 × 117 অনুপাত 13 × 11 করলে 143 হবে। এটা হবে মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে এগুলো ব্যালেন্স রেশিও। আর আমরা জানি রেশিও ব্যালেন্স হয়ে গেলে আমরা কিন্তু ডিরেক্ট যোগ করতে পারি। মানে এবার আমরা এই তিনটে মিশ্রণকে একটা পাত্রে গিয়ে অ্যাড করছি, সেখানে মিল্ক আর ওয়াটার কত থাকবে সেটা আমরা বের করবো, তাদের রেশিওটা। তাহলে এখানে মিল্ক কত থাকবে? 56, সব জায়গা থেকে মিল্ক নিচ্ছে, তাহলে 56 + 47 + 117, 56 আর কত 47 আর 117। এটা হবে টোটাল মিল্কের পরিমাণ কত হচ্ছে দেখে নিই। 7 7 14 6 20, হাতে হচ্ছে 2। আচ্ছা, 11 4 15 5 20 2 22। তাহলে 220 পার্ট মিল্ক থাকবে, আর ওয়াটার কত থাকবে? 84 + 53 + 143। তাহলে 84, 53, 143। তাহলে 3 3 6 4 10, হাতে 1, 14 5 19, 19 8 27, 1 28। তাহলে আমাদের এখানে হবে 280। তো আমাদের রেশিও বের করতে বলেছে, রেশিওর জন্য আমরা কাটাকুটি করবো। তাহলে এখানে 0 0 কাটলাম, আর 2 এ কাটলে দেখো এটা হবে 11 আর এটা হবে 14। তাহলে আমাদের ফাইনাল রেশিও কত হবে? 11:14। অপশন এ হবে রাইট আনসার। দেখো এটা হচ্ছে আমাদের প্রসেস, রেশিও ব্যালেন্সিং মেথড। আমি কিন্তু এটা আমার রেশিও চ্যাপ্টারে কিন্তু করিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট অঙ্ক দেখো, একদম ইজি অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে? A/B, মানে এ অনুপাত বি বলেছে 3:5, আবার B/C কত বলেছে? 7:8। তাহলে এখানে কিন্তু আমাদের রেশিওটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স নেই। তাহলে আমরা একটা কাজ করি, রেশিও ব্যালেন্স করার জন্য আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে 5 বসবে, এখানে 7 বসবে। তাহলে 7 3 21, 7 5 35 আর 8 5 40। তাহলে এটা হয়ে গেল ABC এর মধ্যে ব্যালেন্স রেশিও। আর আমাকে কি বের করতে বলেছে? 2A, 3B আর 7C বের করতে বলেছে। তাহলে জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দেবে এখানে। ঠিক আছে, তাহলে এর সাথে তুমি 2 গুণ করবে, আর এর সাথে তুমি 3 গুণ করবে, আর এর সাথে তুমি 7 গুণ করবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা দেখো, 21 দিয়ে আমাদের কিছু কমন যাচ্ছে না, তাহলে 21 দিয়ে হবে 42। তো তুমি শুধুমাত্র 42 দেখে কিন্তু এখানে বলতে পারতে অপশন এ হবে রাইট আনসার। ঠিক আছে, আমি কিন্তু বাকিগুলো না বের করেও করতে পারতাম। তো যেহেতু অলরেডি আমি মানে করাচ্ছি সলিউশন গুলো, ওই জন্য আমি গুণটা করে দিচ্ছি। তাহলে 35 3 105, এটা হবে 280। ঠিক আছে, মানে অপশন এ হবে রাইট আনসার। বোঝা গেল? কিছু না, তোমরা এর জায়গায়, বি এর জায়গায়, সি এর জায়গায় ভ্যালুগুলো পুট করে দেবে, যেগুলো আমরা রেশিও ব্যালেন্সিং মেথড থেকে পেয়েছি, সরি ব্যালেন্স মেথড থেকে পেয়েছি। আচ্ছা, ইজি অঙ্ক দিয়েছে টাইম এন্ড ওয়ার্কের। A+B দুজন মিলে করতে পারে 12 দিনে। আচ্ছা, B+C দুজন মিলে করছে 15 দিনে, আর C+A করছে কিন্তু 20 দিনে। তাহলে এদের মধ্যে এলসিএম কত হবে? 60। তাহলে 12 5 60, 15 4 60, 20 3 60।
তাহলে এখান থেকে আমরা এ বি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো, মানে মিলিত এফিসিয়েন্সি কত হবে, সেটা কত হবে, সেটা হবে 5 4 9 3 12, 12/2 করলে কিন্তু চলে আসবে 6। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6 ইউনিট। এবার কি বলেছে, এই একা কাজটি করতে কত সময় যাবে, তাহলে আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করবো, তাই তো। তাহলে দেখো যেহেতু এর এফিসিয়েন্সিটা বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে বি প্লাস সি এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে বি প্লাস সি কত বলেছে, 4 ইউনিট। ঠিক আছে, এগুলো কিন্তু এফিসিয়েন্সি, এগুলো হচ্ছে ডেজ, আমরা কিন্তু এফিসিয়েন্সি নিয়ে কাজ করি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানে যদি 4 বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু কত হবে, এ চলে আসবে কিন্তু 6 - 4, তাহলে এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। তাহলে আমাকে কি করতে বলেছে, এ কাজটা শেষ করতে কত সময় নেবে, তাহলে আমরা জানি সময় ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট আর এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 30 দিন সময় লাগবে। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এ বি সি এর আয়ের অনুপাত, মানে ইনকামের রেশিও বলে দিয়েছে 7:9:12। তাহলে ইনকাম অফ, এটা হচ্ছে ইনকাম এ বি সি, তাই তো। তাহলে ইনকামের রেশিও বলেছে 7:9:12। ব্যয়, ব্যয় মানে হচ্ছে এক্সপেন্ডিচার, তার রেশিও বলেছে কত, 8:9:15। কি বলেছে, যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে সঞ্চয় মানে সেভিংস, তাহলে আমরা এখান থেকে সেভিংস জানি না, তাহলে কি করতে পারি, আমাকে কিন্তু রেশিওটাকে ব্যালেন্স করতে হবে, তাই তো। দেখো তাহলে কি করছি, আমরা এখানে ধরে নিচ্ছি এ 7x করছে, বি মানে ইনকাম, বি এর 9x, সি এর কত 12x। আর যেহেতু এটা আলাদা রেশিও, আমরা এখানে কিন্তু এর এক্সপেন্ডিচার কত ধরবো, 8y, বি এর তাহলে 9y, সি এর তাহলে 15y। এটা বোঝা গেল দুটো আলাদা রেশিও, আমরা দুটো আলাদা ভেরিয়েবল ধরে দিলাম। এবার এখানে বলেছে যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে যেহেতু 1/4 সঞ্চয় করছে, তাহলে বলতো কত অংশ ও খরচা করবে। টোটাল আমাদের সবসময় 1 অংশ হয়, ওখান থেকে যদি আমি 1/4 সঞ্চয় করি, তাহলে খরচা করবো 3/4। কি করে পাচ্ছি, 1 - 1/4। তাহলে এখানে বলেছে এ তার ইনকামে 3/4 সঞ্চয়, মানে সঞ্চয় না, সরি, কি করছে, ব্যয় করছে, খরচা করছে। তাহলে এখানে ইনকাম এর হচ্ছে 7x, ওর 3/4, সেটা কিন্তু আমাদের অ্যান্সার দেবে, মানে ভ্যালু দেবে 8y। বোঝা গেল, মানে এটার 3/4 হবে 8y, ওটা আমি লিখলাম। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর রেশিওটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত হবে, দেখো তো, 8×4 = 32/7×4 = 28, সরি 7×3 = 21। ঠিক আছে, এটা কাটাকুটি হবে না। তাহলে আমরা যে বলতে পারি এক্স যদি 32 আর ওয়াই যদি 21 হয়, তাহলে কিন্তু রেশিওটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে আমরা ব্যালেন্স রেশিওটা করে নেবো, মানে বলতে চাইছি ব্যালেন্স রেশিওটা কত হবে, 7x, আমরা জাস্ট এক্স এর জায়গায় 32 বসাবো, ওয়াই এর জায়গায় 21 বসাবো। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেলে আমরা ডিরেক্ট এটাকে বিয়োগ করে সেভিংস বের করতে পারি। তাহলে কিছুই না, তুমি এখানে এক্স এর জায়গায় বসিয়ে দাও, আমি এখানে লিখছি 7 × x কত 32 মাইনাস 8 × 21, এটা হবে ইনকাম, সরি সেভিংস অফ এ। তাহলে এটা আমি কত ভাবে বের করে নিই, এক্স এর জায়গায় 32 বসাচ্ছি, ওয়াই এর জায়গায় 21 বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা 7×2 = 14, হাতে 1, 7×3 = 21, 1 22 মাইনাস 8, 8×2 = 16। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, দেখো তো, এটা 8×6 কত হবে, আচ্ছা 8 6 14 হবে, 16 6 মানে 5। তাহলে দেখো এর আমরা সেভিংস পেয়ে গেলাম 56 ইউনিট। দেখো আমরা কিন্তু ফার্দার আর করবো না, কারণ এটা 56 অনুপাত বি এর, আমরা আবার একইভাবে এখানে এ বের করবো, সরি সেভিংস বের করবো, সঞ্চয়, তাই তো। আচ্ছা, তারপর আবার সি এর সেভিংস বের করবো। তো যেহেতু এখানে অপশনে শুধুমাত্র এ তে আছে 56, তাহলে কিন্তু এখানে অপশন এ হবে রাইট আনসার। তোমরা বাকিগুলো করে দেখবে, এই আনসারটাই চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ কত, তাহলে আমরা জানি গতিবেগ বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে দূরত্ব যাচ্ছে 300 মিটার, আর ওর সময় কত লাগছে, 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে বের করি, ওখান থেকে কিমি প্রতি ঘন্টায় কনভার্ট করে নেব। তাহলে দেখো 2 মিনিট 30 সেকেন্ড মানে আমরা জানি 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, প্লাস ওর সাথে 30 সেকেন্ড আরো অ্যাড করবো, তাহলে আমাদের কিন্তু এটা হবে 150 সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে কত, পুরোপুরি 2 কাটছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে কি তার গতিবেগ, কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যেতে হলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো, এটা সবাই জানো। তাহলে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে ইউনিট। তাহলে 18 দিয়ে 36/5, তার মধ্যে অ্যান্সার কত হবে, 5 7 35, 5 2 10, তাহলে 7.2 কিমি প্রতি ঘন্টা। অপশন কোনটা, অপশন সি হবে রাইট আনসার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট অঙ্ক, দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা হয়েছে। তাহলে এখানে পাত্র নম্বর 1 আর পাত্র নম্বর 2, এখানে মিল্ক আছে কত 3:2, মানে মিল্ক আর ওয়াটার।
আর এখানে 6:5 বলেছে কি যে কোন অনুপাতে এই দুটো মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। দেখো এটা সব থেকে বেস্ট আমাদের হবে কি অ্যালিগেশনে করব। তো আমরা জানি অ্যালিগেশনে কি করতে হয়, যে কোনো একটা এলিমেন্টে করতে হয়, অর্থাৎ আমরা এখানে দুধ করব, তোমরা জল দিয়েও করলে সেম আসবে। তাহলে বলো তো, প্রথম পাত্রে যদি 3 পার্ট জল থাকে, সরি দুধ থাকে, এটা তো মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, তাহলে 3 পার্ট মিল্ক আছে টোটাল কত মিশ্রণের মধ্যে, দেখো 3 আর 2 5-এর মধ্যে, মানে বলতে চাইছি এখানে দুধের পরিমাণ কত থাকবে 3 পার্ট, টোটাল 5 পার্টের মধ্যে, তাহলে 3-এ 5 হয়ে গেল। একইভাবে সেকেন্ড যে মিশ্রণ আছে ওখানে 6 পার্ট মিল্ক রয়েছে, টোটাল কত পার্টের মধ্যে, 6 5 11 পার্টের মধ্যে, এবং আমরা ওটা মিশ্রিত করে যে মিশ্রণটা বানাচ্ছি ওখানে মিল্ক কত আছে 4 পার্ট, টোটাল কত পার্টের মধ্যে 7 পার্টের মধ্যে। এই তো, এগুলো আগে সবাই জানো। তো এবার আমরা কি করব, এর উপর এলসিএম করবো, সরি এলসিএম না অ্যালিগেশন করবো, অ্যালিগেশন। তাহলে অ্যালিগেশন করার জন্য কিন্তু আমাদের এই নিচে যে হরে যে সংখ্যাগুলো আছে ওর এলসিএম দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে কত দিয়ে গুণ করবো, দেখো এখানে যেহেতু এগুলো কি নাম্বার, প্রাইম নাম্বার, তো এগুলো কিন্তু 3টে সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এখানে 5 × 11 × 7 দিয়ে গুণ করবো, মানে এলসিএম অফ 5 11 7, আমি আর গুণ করছি না, ঠিক আছে, এগুলো কমা হবে। আচ্ছা, তাহলে এখানেও সেম 5 11 7, এখানেও 5 11 7, তাহলে দেখো এখানে 11 কেটে যাবে, প্রথমে 11 এখানে কাটলো, এখানে 5 5 কাটবে, এখানে 7 7 কেটে যাবে। তাহলে এবার বাকি জিনিসটা আমাকে গুণ করে দেখতে হবে। তাহলে 11 সাথে 77, 77 3-এ, তাহলে 7 3-এ 21, হাতে 2, 7 3-এ 21 22 23, 231 হচ্ছে ফার্স্ট পার্ট মিল্কের পরিমাণ। আচ্ছা, সেকেন্ড পার্টে কি আছে, সেকেন্ড পার্টে আছে 6 5 30, 3 7 21 অর্থাৎ 210, আর ও দুটো মিশ্রণ করলে 4 5 20, 20 × 11 করলে 220। তাহলে এবার এর উপর আমরা অ্যালিগেশনটা ইউজ করবো। তাহলে দেখো বড় থেকে ছোট যেতে হয়, তাহলে 231 থেকে 210 গেলে কত হবে, 9, 9 তো, সরি 11। আচ্ছা, 210 থেকে 200, সরি 20 থেকে 10 বিয়োগ করলে আমাদের এখানে চলে আসবে 10। তাহলে আমরা 10:11 অনুপাতে যদি মিশ্রণটাকে মিশ্রিত করি, তাহলে কিন্তু রিমেনিং যে মিশ্রণ মানে মিশ্রণটা হবে ওখানে কিন্তু মিল্ক আর ওয়াটার রেশিও এটা হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 10:11, অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল, অ্যালিগেশন ইজি হবে এটা। আচ্ছা, আচ্ছা 18 দেখে কি বলেছে, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব যাচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা এবং বাকি অর্ধেক দূরত্ব যাচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। বাসের গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ আমরা জানি এভারেজ স্পিড ইকুয়াল টু কি হয়, ফর্মুলা বলেছিলাম, বেসিকে করতে পারো টোটাল ডিস্টেন্স upon টোটাল টাইম, কিন্তু এখানে আমি ফর্মুলা করবো। ফর্মুলা কি, 2x/x+1 কিমি প্রতি ঘন্টা। তাহলে এক্স মানে কি, প্রথমে যাওয়ার সময় মানে যাওয়ার সময় কি গতিবেগ, এক্স 40, মানে এখানে কিন্তু মানে আসছে ফিরছে না এরকম হচ্ছে না কিন্তু কন্ডিশন, এখানে হচ্ছে প্রথম অর্ধেক ডিস্টেন্স গেছে আবার অর্ধেক ডিস্টেন্স গেছে, ঠিক আছে। তো যাও প্রথম হাফে যে গতিবেগ ছিল সেটা হচ্ছে এক্স, আর সেকেন্ড হাফে হচ্ছে ওয়াই, বুঝে গেল। তাহলে এক্স হচ্ছে 40, ওয়াই হচ্ছে 60, বাই, আমি কিন্তু বেসিক ক্লাসগুলোতে কিভাবে আসছে জিনিসগুলো ফর্মুলা আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 60 + 40 এত কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা কত হবে, এটা হবে 100, মানে 2 গুণ চিহ্ন 40 গুণ চিহ্ন 60/100, তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, তাহলে 6 × 4 = 48 কিলোমিটার প্রতি ঘন্টা হবে অ্যান্সার, গড় গতিবেগ, ঠিক আছে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। আচ্ছা, মান নির্ণয় করে বলেছে। হুম, তো মান নির্ণয় করা বলেছে, তো কি করে করবো দেখো, এগুলো কিন্তু বাইটা নিচে নিচে আছে, ঠিক আছে, এক সেকেন্ড, এখানে বাইটা এখানে আছে। আচ্ছা, বলেছে 243, আমি এখানে লিখে নিচ্ছি, 243-এর পাওয়ারে আছে n/5 ইন্টু 3^2n+1 বাই 9^n ইন্টু 3^n-1। দেখো 343 মানে আমরা জানি, সরি 243 মানে কি জানি, 3^5, এটা আই গেস তোমরা সবাই জানো। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই 3^5 হোল টু দি পাওয়ার n/5 বাই, ইন্টু ছিল কত 3^2n+1, আর নিচে হচ্ছে এটাকে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে 3^2n ইন্টু 3^n-1। তাহলে এবার আমরা পাওয়ার গুলোকে যোগ করতে পারি। এখানে তার আগে দেখে নি 5 5 কেটে যাবে, কারণ 5 আছে আর বাইরে n/5 আছে, তাহলে 5 5 কেটে যাবে। তাহলে এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে 3^n, যেহেতু এখানে পাওয়ারের সেম, মানে দুটো বেস সেম আর পাওয়ার আমাদের যোগ হয়ে যায়, তাই তো। তাহলে 2n+1, এটা আই গেস তোমরা সবাই জানো, কোন চ্যাপ্টার, সার্চ অ্যান্ড ইন্ডিসেস, সূচকের নিয়মাবলী, ঠিক আছে। আচ্ছা, এখানে হবে 3^2n + n-1, পাওয়ার গুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখছি কত হবে, 3^3n+1 বাই 3^3n-1,
তাহলে আমরা জানি যখন একই বেসে দুটো পাওয়ার ভাগে থাকে তখন আমাদের কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার 3n+1 -3n+1, মানে এই ভ্যালুটাকে ওপর থেকে মাইনাস করলাম। ঠিক আছে, তাহলে এখানে 3n কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার 2, মানে 3 স্কোয়ার, অ্যান্সার হয়ে যাবে 9। অপশন এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কও দিয়েছে 7/x, এটা ইকুয়াল টু কত হবে, 17.5/22.5। তাহলে এখানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে দশমিক দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলাম। তাহলে 25 সাথে হবে 25, 9 হবে। তাহলে 7 7 কেটে গেল, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু 9। অপশন ডি হবে রাইট আনসার। এই অঙ্ক দিয়েছি। আচ্ছা, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রয় করলে কি হচ্ছে, এক ব্যক্তি 10% লাভ করে। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? দেখো, এখানে বলেছে সিপি আর এসপি, বলেছে 10% লাভ। তাহলে আমরা জানি 10% মানে কি, 1/10। আর প্রফিট জানি কার উপর হয়, সিপির উপর, তাহলে এটা হবে সিপি, আর উপর হবে 1 পার্ট প্রফিট হয়েছে। তাহলে বলতো সিপি যদি 10 পার্ট হয়, তাহলে 1 পার্ট প্রফিটে এসপি কত হবে, 11 পার্ট। তাই তো? এবার বলেছে একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে। দেখো, প্রথমে আমরা একটা টাকায় বিক্রি করছিলাম, এখন কিন্তু সেম জিনিস দ্বিগুণ দামে বিক্রি করবো। মানে তুমি যদি প্রথমে 11 টাকায় বিক্রি করতে, এখন তুমি এটাকে আবার বিক্রি করবে দ্বিগুণ, অর্থাৎ এর দ্বিগুণ কত হয়, 22 টাকায় বিক্রি করবে। তাহলে বলেছে তখন তোমার লাভের শতকরা হার কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সেম আমরা প্রফিট পার্সেন্টেজ মানে কি জানি, প্রফিট আপন সিপি ইন্টু 100। আর প্রফিট মানে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে আমরা যে টাকায় জিনিসটা বিক্রি করি ওখান থেকে আমরা যে টাকায় কিনেছি সেটা যদি বিয়োগ করে দিই সেটা হবে আমাদের প্রফিট। তাহলে এখানে প্রফিট কত, আমরা 10 টাকা জিনিস এখন বিক্রি করছি 22 টাকায়, তাহলে এখানে প্রফিট হচ্ছে 12 টাকা। কি করে পেলাম, 22 - 10 বাই সিপি, কত সিপি তো আমাদের 10 আছে, ইন্টু 100। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 12/10 × 100। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 120। তার মধ্যে 120% কিন্তু লাভ হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক। 50টি সংখ্যার গড় হচ্ছে 28। যদি দুটি সংখ্যা যেমন 25 ও 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত বের করতে বলেছে। দেখো, তাহলে প্রথমে সংখ্যা আছে কতগুলো, সংখ্যা আছে 50টা। আচ্ছা, তারপর ওদের এভারেজ বলেছে কত, 28। তাহলে আমরা এখানে সাম বের করে নেবো। সবসময় আমরা বলি আমরা সাম বের করা ইন্টারেস্টেড। তাহলে সাম কত হবে, 28 5 হবে 140। এবার বলেছে এই 140 সাম থেকে আমরা দুটো সংখ্যা বাদ দিচ্ছি, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 35। তাহলে এখন গড় কত হবে সেটা আমাকে বের করতে বলছে। দেখো, এটা হচ্ছে এখনকার সাম, আর এখন কতগুলো সংখ্যা আছে, প্রথমে ছিল 50টা সংখ্যা, সেখান থেকে আমরা দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কতগুলো সংখ্যা আছে, 48টা সংখ্যা। তাহলে এটা হবে আমাদের অবশিষ্ট গড়। ঠিক আছে, আমরা জানি গড় ইকুয়াল টু কি হয়, এভারেজ ইকুয়াল টু হবে সাম বাই নম্বর। ঠিক আছে, তাহলে সাম হচ্ছে এটা। তাহলে এবার বলো, 35 আর 25 যোগ করলে 60, তাহলে এটা কিন্তু হবে 80, তাই তো? তাহলে 80/48। তাহলে কাটাকুটি করি, 16 3 48, 16 5 80, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত হবে, 5/3। 5/3 মানে, আচ্ছা 3 1 3, কিছু ভুল করেছি, 1 সেকেন্ড, সরি এখানে কিন্তু 1400 হবে। ঠিক আছে, এখন একটা শূন্য মিস করেছিলাম। তাহলে দেখো, এখানে 1400 থেকে আমরা বিয়োগ করব, এই জন্য মিলছে না, ভুল হয়েছিল। আচ্ছা, তাহলে এটা কত হবে, 1400 থেকে আমাদের 60 বিয়োগ করতে হবে। তাহলে এটা কত হবে, 1340, তাই তো? তাহলে এটাকে আমাকে কাটাকুটি করতে হবে। তাহলে কিসে কাটবে, দেখো এটা 4-এ কাটবে, 4 হচ্ছে 12 4 48। আচ্ছা, 4-এ কাটলে 4 3 12, 4 3 12, 4 5 20। ঠিক আছে, তাহলে এখানে ভাগ করছি, এখানে ভাগ করলে কত হবে, দেখো 12 2 24, এটা হবে 95। তাহলে 12 কত হবে, 12 7 84, 12 8 96, 12 7 84, তাই তো? মানে অলমোস্ট কিন্তু 28-এর কাছাকাছি। তাহলে 28-এর কাছাকাছি কোন ভ্যালু আছে, অপশন বি আছে, 27.9 সামথিং আসবে। ঠিক আছে, তাহলে এটা হবে 27.92। ভাগ করে দেখে নেবে এখানে অপশন কোনটা হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। 23 থেকে কি বলেছে, একটি ব্যবসায় এ বি এবং সি যথাক্রমে 26,000 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে এ আছে, বি আছে, সি আছে, পার্টনারশিপ থেকে এসছে অঙ্কটা। আচ্ছা, তাহলে এ করছে 26,000, আমি কিন্তু শূন্য শূন্য বাদ দিয়ে দিচ্ছি এগুলো। ঠিক আছে, আচ্ছা ক্যাপিটাল রেশিও এখানে আমরা বের করে নিতে পারি। তাহলে 26কে যদি কাটি, আচ্ছা এখানে কাটছি, চলো। তাহলে 26 34 আর 10। তাহলে এখানে আমরা যেহেতু সময় নিয়ে কিছু বলেনি, তাহলে এখানে আমাদের সবার সময় সেম, তাহলে আমরা কিন্তু ক্যাপিটালের মধ্যে রেশিওটা বের করলে আমাদের প্রফিট শেয়ারিং রেশিও চলে আসবে। তাহলে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 5। কি বলেছে,
বছরের শেষে তারা টোটাল 3500 টাকা লাভ করছে। তাহলে আমরা এই তিনটে যোগ করবো, তাই তো? তাহলে 17×3 = 30, 30×5 = 35, অর্থাৎ 35 পার্টের ভ্যালু কিন্তু এখানে বলে দিয়েছে 3500 টাকা। তাহলে এক পার্ট কত করে চলছে? 100 করে চলছে। বি এর লাভের কত শতাংশ, মানে সরি, লাভের অংশ বের করতে হবে, তাহলে আমাকে 17 পার্টের ভ্যালু বের করতে হবে। তাহলে দেয়ারফর 17 পার্ট ইকুয়াল টু কত হবে? 1700 টাকা। একদম ইজি অঙ্ক ছিল। অপশন কোন হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা কিন্তু আমি প্রফিট লসে বারবার বলেছি, এটা কিন্তু সুবিধা স্যারের বই থেকে দিয়েছে, সব মানে বেশিরভাগ অঙ্কই দিয়েছে সেম কনসেপ্টের অঙ্ক। আচ্ছা, কি বলেছে? 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। দেখ, বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি বেসড প্রবলেম। তাহলে দেখো, আমরা জানি এই টাইপের অঙ্কগুলোতে আমরা কি করি, একটা এখানে কি বলেছি পেন্সিল, তাহলে একটা পেন্সিলের আমরা সিপি ধরি কি 1 সিপি ধরি, আর একটা পেন্সিলের এসপি আমরা ধরি কিন্তু 1 এসপি। এটা আমি বারবার বলেছি, এভাবে ধরতে হয় যখন আমরা কোয়ান্টিটি বেসড অঙ্ক করব। আচ্ছা, এবার বলেছে 100টি পেন্সিল বিক্রি করার জন্য একটা দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো বিক্রি করছে 100টি পেন্সিল, ঠিক আছে? তাহলে বলো তো, 100টা পেন্সিল বিক্রি করার জন্য তোমাকে 100টা পেন্সিল কিনতে হবে। তাহলে ওই যে 100টা পেন্সিল বিক্রি করছি এবং 100টা পেন্সিল কিনছি, ওদের মধ্যে যে প্রফিট হচ্ছে সেটা হচ্ছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 20 এসপি, তাই তো? তাহলে এই 20 এসপি কার সাথে সমান হয়েছে? 100টা পেন্সিল বিক্রি করলে যে আমাদের প্রফিট হচ্ছে, তাই তো? লাভ, এই লাভ মানে প্রফিট। তাহলে বলো তো 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হয়? 100 এসপি। আর 100টা পেন্সিলের ক্রয় মূল্য কত হয়? 100 সিপি। তাহলে প্রফিট কি হবে? এসপি থেকে সিপি বিয়োগ করবে। এই প্রফিটটা কার সাথে সমান? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। এটা 20 এসপি। তাহলে এখান থেকে আমরা সিপি আর এসপির মধ্যে রেশিওটা বের করে নেবো। তাহলে কিভাবে করছি দেখো, 100টার দিকে এলে 120 এসপি, এটা হবে 100, সরি সরি, এটা সিপি আছে, তাই তো? তাহলে এটা কিন্তু 100 সিপি হবে। তাহলে 100 সিপি ইকুয়াল টু কত হবে? 80 এসপি, তাই তো? তাহলে এসপি বাই সিপি কত হবে? এসপি এদিকে থাকলো, এটা হবে 100/80। তাহলে 20×4 = 80, 20×5 = 100। ঠিক আছে, তাহলে আমরা এসপি আর সিপির মধ্যে রেশিও পেয়ে গেলাম কত? 5:4। এবার বলেছে কি প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমরা 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট হচ্ছে 1 টাকা। কত টাকার উপর? সিপি হচ্ছে 4 টাকা, ইন্টু 100 করে পার্সেন্টেজ। তাহলে এটা হবে কিন্তু 25% আমাদের প্রফিট হচ্ছে। অপশন কত আছে? এই হবে রাইট আছে, দেখো এতে আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক। রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিমি প্রতি ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে। তাহলে আমরা জানি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, সরি এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বোঝা গেল? আচ্ছা, উত্তর দিকে যাচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরম, রাজু তাহলে এখান থেকে স্টার্ট হয়েছে, দিয়ে উপরের দিকে যাচ্ছে উত্তর দিক। ধরো এই অবধি এসছে 60 মিনিট, মানে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় বলো, যদি রাজু স্পিড হয় 20 কিমি প্রতি ঘন্টা, তাহলে 1 ঘন্টা কতটা যাবে? 20 কিমি যাবে। তাহলে রাজু এখানে আছে, আবার পরম এখান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে, তাহলে দক্ষিণ দিকে ধরো এই অবধি এসছে এবং বলেছে কি 1 ঘন্টায় কত দূর গেছে। তাহলে পরমের গতিবেগ হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, তাহলে নিশ্চয়ই ও 1 ঘন্টায় 30 কিমি পথ অতিক্রান্ত করেছে, তাই তো? তাহলে পরম আছে এখানে। এবার কি বলেছে? 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরত্বে থাকবে। তাহলে ইজি কনসেপ্ট, আমরা একইভাবে করবো কি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, রাজু আছে এখানে, তাহলে রাজু আর পরমের মধ্যে ডিস্টেন্স এটাই হবে, তাহলে অ্যান্সার কিছু নেই, এদের যোগ করবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 50 কিমি দূরত্বে আছে ওরা। বি হবে রাইট আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? আমি আবার মানে বারবার বলেছিলাম করানোর সময় যে 2 বছরে পার্থক্য হয় আর 3 বছরের পার্থক্য হয়, এগুলো কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম ফর্মুলা। ঠিক আছে, তাহলে 2 বছরের জন্য ফর্মুলা কি হয় আমি একবার লিখে দিচ্ছি। ডিফারেন্স ইকুয়াল টু পি হোল ইন্টু r/100 এর হোল স্কোয়ার। এটা বসালে অ্যান্সার চলে আসবে। আর 3 বছরের জন্য আমাদের কি বলেছিলাম? ডিফারেন্স ইকুয়াল টু পি আর স্কোয়ার হোল ইন্টু 300 প্লাস r/100 এটা হয়। তো এখানে তোমরা যখন বসাবে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। এই দুটো ফর্মুলা কিন্তু আমি বারবার বলেছি মুখস্থ রাখতে, দেখো এটাই পরীক্ষা এসছে। আচ্ছা, পি আর স্কোয়ার মানে আমরা জানি পি এর ভ্যালু কত? 8,000 টাকা। আর স্কোয়ার মানে আর এর ভ্যালু কত? 5, মানে 5-এর 25 হতে হবে। আচ্ছা, 300 প্লাস আর মানে 300 প্লাস 5, 5 মানে কত? 305 হয়ে যাবে। বাই নিচে হবে 100 কিউব, তাহলে 100 পর আরো দুটো শূন্য, আরো দুটো শূন্য, বুঝে গেল? এটা আমাদের কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। এত টাকা হবে, এগুলো টাকায় আসে। তাহলে দেখো দুটো শূন্য, দুটো শূন্য কাটলাম, আর একটা শূন্য, আর একটা শূন্য কাটলাম।
আচ্ছা 25 এখানে কাটবে 4-এ মানে 40, 8 এখানে কাটবে 5-এ, 5 এখানে কাটবে 61, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 61 টাকা। অপশন সি হবে রাইট অ্যান্সার, একদম ইজি অঙ্ক। ফর্মুলা জানলে কিন্তু এগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষায় কম সময়ের মধ্যে করতে হলে তোমাকে কিন্তু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। একদম ইজি অঙ্ক। বর্গক্ষেত্রের বাহু মানে এটা আমাদের পার্সেন্টেজে সাকসেসিভ কনসেপ্টে এসছে। 30% বাহু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল হয় কি এ স্কোয়ার। তাহলে 30% যখন ইনক্রিজ হয়, আমরা জানি 30% ফ্র্যাকশন ভ্যালু কত, 3/10। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথমে যদি 10 পার্ট থাকতো, পরে বেড়ে কত হয়েছে 3 পার্ট। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল যদি প্রথমে, আচ্ছা 3 না সরি 13 পার্ট হবে, তাই না, 3 এখানে বাড়বে, তাই না? তাহলে ক্ষেত্রফল যদি প্রথমে 100 পার্ট থাকতো, আমরা জাস্ট এগুলোকে স্কোয়ার করব, তাহলে কত হচ্ছে, এটা হবে 100 থেকে হয়ে যাবে 169। কি বলেছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, 169 বৃদ্ধি পাচ্ছে, মানে আমাদের 69% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেহেতু 100 আছে ওই জন্য আমি আর পার্সেন্টেজ বের করছিলাম। ঠিক আছে, আচ্ছা চলো করে দিচ্ছি। তো এখানে পার্সেন্টেজ মোর বের করতে বলেছি, তাহলে জানি পার্সেন্ট মোর মানে আমরা কি বের করি, নিচে হচ্ছে লেস ভ্যালু, উপরে থাকবে ডিফারেন্স ইন্টু 100। তাহলে ডিফারেন্স কত 69, লেস ভ্যালু হচ্ছে 100 ইন্টু 100 করে পার্সেন্টেজ। দেখো অ্যান্সার কিন্তু 69% আমাদের ক্ষেত্রফল বাড়বে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 28 জায়গায় কি বলেছে, 6টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 45.5। ঠিক আছে, আচ্ছা তাহলে 6টি পর্যবেক্ষণ মানে নাম্বার হচ্ছে 6, আর গড় মানে এভারেজ কত 45.5, তাহলে সাম কত হবে, আচ্ছা 45-এর দ্বিগুণ হচ্ছে 90, তার সাথে আরো 1 যোগ হবে 91, তার আবার 3 গুণ, 3 একে 3, 3 9 27, এটা বোঝা গেল, মানে এই দুটো গুণ করছি আর কি। 6 গুণ চিহ্ন 45.5, তাহলে কত হবে, এটা কিন্তু হবে 273। কি করে করলাম, এই 45.5 এর সাথে আমি 2 গুণ করলাম, তাহলে কত হবে 91, 91 সাথে মানে 3 গুণ করলাম। ঠিক আছে, তোমরা গুণটা করে দেখে নেবে। কি বলেছে, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সাথে নতুন একটা পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে নতুন গড় হবে 47। তাহলে আমরা জানি না পর্যবেক্ষণটি কত, তাহলে ধরে নিচ্ছি যে নতুন যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে এক্স, তাহলে এর সাথে এক্স যোগ করলে এখন গড় হচ্ছে কত 47। তাহলে গড় মানে সাম বাই এখনকার টোটাল নম্বর, এখন নাম্বার কত, প্রথমে 6টা পর্যবেক্ষণ ছিল, তাহলে এখন আরো একটা যোগ করছি আমরা নতুন, তাহলে এখন কিন্তু নাম্বারটা 7 হয়ে যাবে। ঠিক না, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে দেখো 273 প্লাস এক্স, এটা এগুলো কত হবে, 7 সাথে 49, হাতে 4, 7 4 28, 4 32। ঠিক করলাম আই গেস, হ্যাঁ। আচ্ছা এবার বলেছে এক্স এর ভ্যালু কত হবে, বিয়োগ করবো, 329 মাইনাস 273, আচ্ছা এটা হবে 6, আচ্ছা এটা হবে 5, তাহলে 56 হবে অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান ও একটি লরির গতির অনুপাত হচ্ছে 3:5:2। তাহলে এখানে দেখো একটা বাইক আছে, একটা ভ্যান আছে, একটা লরি আছে, এদের মধ্যে গতির অনুপাত মানে স্পিডের রেশিও বলে দিয়েছি কত, 3:5:2। ভ্যানের গতি লরির গতি 250%, আলাদা করে একটা ডেটা দিয়েছে, ভ্যানের গতি লরির গতির মধ্যে রেশিও বলে দিয়েছে, আলাদা রেশিও কি বলেছে 250%। তাহলে এটা যদি লরি যদি 100 হয়, ভ্যানের গতি হবে 250, তাই তো, তাহলে এদের মধ্যে রেশিও কত হবে, 50-এ কাটলে 50, 5-এ 52, তাহলে 5:2 হচ্ছে ভ্যান আর লরির মধ্যে স্পিডের রেশিও। দেখো বলেছে ভ্যানের গতি লরির গতির 250%, যা যা মানে এই লরির কথা বলা হচ্ছে এখানে, মানে লরি কি হচ্ছে, লরি 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে, তাহলে আমরা জানি যে গতিবেগ বা স্পিড ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স আপন টাইম। তাহলে এখানে লরি যাচ্ছে 360 কিমি কত ঘন্টায়, 12 ঘন্টায়। তাহলে বলতো এখানে লরি স্পিড কত পাবো, এটা স্পিড কার স্পিড হচ্ছে লরির স্পিড। ঠিক আছে, তাহলে লরি স্পিড কত হবে, এখানে কাটবে 3-এ মানে 30, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে লরি স্পিড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে দু পার্টের ভ্যালু হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে এক পার্ট কত করে চলছে, 5 করে চলছে, সরি 15 করে চলছে, তাহলে এখান থেকে 15 পার্টের ভ্যালু কত হবে, মানে ভ্যানের গতিবেগ কত পাবো আমরা, ভ্যানের গতিবেগ পেয়ে যাবো 15 × 5 = 75 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে আমরা কি বের করবো, দেখো এখানে বলেছে কি যে বাইক ও ভ্যানের গতির গড় গতি কত, তাহলে বাইক মানে আমাকে এখানে 3 পার্টের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা ভ্যানের গতিবেগটা পেয়ে গেছি 75 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই যে 5 পার্ট আছে, বাইক আর ভ্যানের মধ্যে রেশিও কত হবে 3:5, এখান থেকে আমরা এই রেশিও থেকে বের করবো। তাহলে 5 পার্টের ভ্যালু যদি 75 হয়, তাহলে এখানে এক পার্টে কত করে চলছে, দেখো 15 করে চলছে, তাহলে 3 পার্টের ভ্যালু অর্থাৎ বাইকের আমরা গতিবেগ পেয়ে যাবো 15 × 3
45 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে বলেছে বাইক ও ভ্যানের গড় গতি কত। তাহলে বাইকের আমরা স্পিড পেয়ে গেছি 75, সরি বাইক হচ্ছে 45 আর ভ্যান হচ্ছে 75। তাহলে আমাকে স্পিড মানে এভারেজ স্পিড বের করতে বলেছে। গড় গতি কার, বাইক আর ভ্যান। তাহলে বাইকের হচ্ছে 45, ভ্যানের হচ্ছে 75/2। ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, 7×4=11 মানে 120/2, আমাদের অ্যান্সার হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেল, ইজি ছিল। চলো নেক্সট অঙ্ক। 30 তাকে কি বলেছে, আচ্ছা a/b দিয়েছে 7/9। তাহলে আমি এখানে রেশিও ব্যালেন্সিং দিয়ে করবো, ব্যালেন্স রেশিও। তাহলে a/b কত হচ্ছে 7:9। আবার b/c মানে b অনুপাত c এর রেশিও কত বলেছে 3:5। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমি এটাকে 9 বসাবো, এখানে 3 বসাবো। তারপর দেখো কলাম ওয়াইজ আমাদের 3 কিন্তু কমন থাকবে, ওই জন্য 3 কিন্তু আগে থেকে আমরা কেটে দেবো। তাহলে এখানে 3 কাটলাম, এখানে 3 কাটলাম, এখানে 3 নয়। তাহলে আলটিমেটলি এদের মধ্যে ব্যালেন্স রেশিও কত হবে 7:9:5:15। কোন অপশন হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই বের করতে বলেছে, একদম ইজি অঙ্ক ছিল। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এখানে তোমাদের একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, কিভাবে করবো দেখো। এখানে 1/1 × 2, 1/2 × 3, 1/3 × 4, এভাবে ডট ডট করে 1/9 × 10। তাহলে দেখো আমরা প্রথমে যে এই উপরে ওয়ানটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, নিচে যে দুটো সংখ্যা আছে ওদের বিয়োগফল, মানে আমি এটাকে লিখতে পারি 2 - 1/1 × 2 প্লাস এই যে উপরে 1 আছে এই 1, এটাকে আমরা এই নিচে দুটো সংখ্যার ডিফারেন্স হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে 3 - 2 লিখতে পারি বাই 2 × 3, প্লাস একইভাবে এটাকে 4 - 3/3 × 4, এভাবে ডট ডট করে লাস্টেটাকে আমরা কি লিখবো 10 - 9/9 × 10। এবার কি করবো, এবার এবার আমরা সিঙ্গেল এলিমেন্টে ভাগ করবো, মানে 2/2 মানে করলে 1 মাইনাস এটা 1/2, প্লাস একইভাবে 3/2 × 3 করলে কত হবে 1-এর 2 পড়ে থাকবে, মাইনাস 2/2 × 3 করলে 1-এর 3 পড়ে থাকবে। এখানে আবার 1-এর 3 পড়ে থাকবে, মাইনাস 1-এর 4 পড়ে থাকবে, এভাবে ডট ডট করে চলতে থাকবে। এবং লাস্টের টার্মটা কত হবে 1-এর 9 মাইনাস 1-এর 10। দেখো এখানে যে আমরা একটা প্যাটার্ন ফলো করছি, আমাকে লক্ষ্য করতে হবে সিরিজটা। এই যে প্লাস 91 আছে, এর আগে কিন্তু মাইনাস 91 থাকবে। মানে বলতে চাইছি এখানে 1-এর 2, 1-এর 2 কেটে যাবে, মাইনাস 1-এর 3 প্লাস 1-এর 3, 1-এর 4, 1-এর 4, 1-এর 9, 1-এর 9 সব কেটে যাবে। লাস্টে শুধুমাত্র কি বেঁচে থাকবে, প্রথম এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট। প্রথমে কত, প্রথমে ছিল 1 আর লাস্টে কত ছিল 10। তাহলে 1 - 1/10 পড়ে থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে কিন্তু 9/10। অপশন বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল। ঠিক আছে, এরকম প্যাটার্ন তোমাদের প্র্যাকটিস করলে মনে থাকবে। 32 কি বলছে দেখো, দেখো এটাই তোমাদের বলছিলাম একটু মডারেট লেভেলে দিয়েছিল। ঠিক আছে, দেখো কিভাবে করবে। বলেছে 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। এটা মানে হচ্ছে 6.14%। ঠিক আছে, 6.14%, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দেখো এখানে যদি তোমাদের এই এক্সট্রা দিন না থাকতো, আমরা 2 বছর হলে আমরা ইজিলি এটা ফ্র্যাকশনাল ভ্যালু বের করে রেশিও মেথডে করে দিতাম। ঠিক আছে, তো এখানে তোমাদের 73 দিনের জন্য কিছুই না, আমাদের এটাকে বছরে কনভার্ট করতে হবে। প্রথমে দেখো প্রিন্সিপাল দিয়েছে কত টাকা 20,480 টাকা। আচ্ছা এই যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এটাকে আমরা ফ্র্যাকশনাল ভ্যালুতে ভেঙে নিই, মানে 1/4 মানে কত 6×4 = 24 আর 25/4%। তাহলে এটা মানে কত হবে, এটা মানে হবে 25/400। তাহলে এটা হবে 40। ঠিক করলাম তো, আচ্ছা না 40 না, 25 একে 25, 25 6 150। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/16 হচ্ছে। তাহলে দেখো এখানে প্রথমে 2 বছরের জন্য বের করবো, তাহলে ফার্স্ট ইয়ারে মানে প্রথম বছরে কত পাবে 16, যদি এটা মানে কি এটা যদি প্রিন্সিপাল হয় এটা হচ্ছে সুদ, তাই তো ইন্টারেস্ট। তাহলে প্রথমে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিওটা আমরা বের করবো। তাহলে প্রথম বছরের জন্য 16 যদি প্রিন্সিপাল হয় 1 টাকা সুদ পাবে, তাহলে 17 পাবে সুদ, সরি সুদ না 1 টাকা সুদ পেলে 17 হবে অ্যামাউন্ট। আচ্ছা সেকেন্ড ইয়ারের জন্য কি হবে, সেকেন্ড ইয়ারের জন্য সেম, কারণ আমরা প্রথমে 2 বছরের জন্য সূত্র বের করি, তাহলে সেকেন্ড বছরেও 16:17 হবে। এবার এখানে কিন্তু থার্ড ইয়ার না, এখানে বাকি 73 দিনের জন্য আমরা কত পাবো সেই সূত্রটা বের করবো। কিভাবে বের করবো দেখো, প্রথমে আমরা 73 দিন ইকুয়াল টু কত বছর সেটা বের করবো। কি করে করবো, 73/365। তাহলে এটা হবে কিন্তু এটাকে 0-এর 5 গুণ হয়, তাহলে 1/5 বছর হবে। তাহলে আমাদের প্রথম বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপর 73 দিন মানে এটা মানে হচ্ছে 1/5 বছরের জন্য কত সুদ হচ্ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, মানে সুদ না প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিও। দেখো আমরা জানি যে যখন আমার এখানে বার্ষিক তোমাদের রেট চলছিল তখন কত চলছিল, তখন কিন্তু 1/16 করে আমরা সুদ আর ইন্টারেস্ট পাচ্ছিলাম, মানে সুদ এবং অ্যামাউন্ট গুলো পাচ্ছিলাম।
ঠিক আছে, কিন্তু যখন তোমাদের 1/5 বছর অর্থাৎ 73 দিনের জন্য সুদ ক্যালকুলেট করতে হবে, তখন তোমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে? কিছুই না, তোমাদের RT% আমরা জানি, তাই তো? তাহলে আর কত এখানে? আর এখানে হচ্ছে তোমাদের 25/4। ওর সাথে কিছুই না, তোমরা এই 1/5 গুণ করে দেবে, তাহলে দেখো কত হবে? 5/4%। এগুলো কিন্তু পার্সেন্টেজ হবে, ঠিক আছে? তাহলে 5/4% মানে এটাকে আমাকে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যেতে হবে, তাহলে 5/400, তাহলে 5 × 1 = 5 × 8, তাহলে 1/80 হবে ফ্র্যাকশনাল ভ্যালু। মানে বলতে চাইছি, যখন তোমাদের 1/5 বছরের জন্য প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করতে হবে, তখন কিন্তু 1/80 করে আমাদের রেশিও মেথডটা ইউজ করতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে সুদ, তাই তো, মানে ইন্টারেস্ট। তাহলে বলো, 73 দিনের জন্য প্রিন্সিপাল যদি 80 পায়, সুদ পাবে 1 টাকা, মানে অ্যামাউন্ট হয়ে যাবে 81 টাকা। বোঝা গেল? তাহলে আমরা এভাবে 3টে পার্টে ভাগ করে নিলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা জিনিসটাকে রেশিও মেথডে করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের কিছু কাটাকাটি হবে না, তোমাকে কিন্তু গুণ করতে হবে। 16 16 কত হচ্ছে? 16 16 হবে 256, তার সাথে আবার 80 গুণ করতে হবে। তাহলে 8 গুণ করছি, এখানে একটা শূন্য চলে আসবে অলরেডি। আচ্ছা, তাহলে 8 গুণ করলে 8 6 48, হাতে 4, 25 আসতে 200, 204। দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই 3টে গুণ করলে এটা আসছে কত? 20,480। এটা যদি ওভারঅল প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট কত হবে? 17 17 হবে 289, ওর সাথে 81 গুণ করতে হবে। তাহলে গুণ করছি, দেখো, তাহলে এটা হবে 289, 8 9 72, হাতে 7, আর 8 64, সাথে 71, হাতে 7। আচ্ছা, 8 2 16, সাথে 23। তাহলে এটা কত হচ্ছে? 9 8 2 10, হাতে হচ্ছে 1, 2 1 3 1 4, এটা হবে 23। তাহলে 23,000 কত হচ্ছে এটা? 409। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এখানে এটা কি, এটা ঠিক করলাম তো, একটু চেক করে নিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও। 23,400 ঠিক করেছি। আচ্ছা, এবার আমরা জানি যে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে সিআই বের করতে বলেছে। তাহলে সিআই কত হবে? এদের মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কেন বলছি? দেখো, এখানে অরিজিনালি আমরা দেখতে পাচ্ছি এটা তো রেশিও পেলাম, এই রেশিও হচ্ছে 20,480, পার্টের ভ্যালু হচ্ছে 20,480, মানে এখানে কিন্তু এক পার্ট 1 টাকা করে চলছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি সিআই কত হবে? সিআই হবে এদের মধ্যে ডিফারেন্স। তাহলে এটা বের করবো, দেখো, এটা হচ্ছে 9, এখানে 9 শুধুমাত্র অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা করতে পারো। এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত? 8 2 10। আচ্ছা, এটা হচ্ছে 20 মানে 22, তাহলে এটা কিন্তু 0 2, সরি 9 হবে। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? আমি এখানে বিয়োগ করছি, দেখো, 23,409, 20,480, 9 8 2 10, আচ্ছা 4 9, এটা হচ্ছে 2, তাহলে 2 9 2 9 এসেছিল, ঠিকই করেছিল, ঠিক আছে? তাহলে এখানে কত টাকা হবে? 2,929 টাকা হবে সুদ। বোঝা গেল কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দুটি পাইপ এ এবং বি, তাহলে এ থেকে 15 মিনিটে কি হচ্ছে? ভর্তি হচ্ছে, তাহলে প্লাস। বি নল থেকে 20 মিনিটে ভর্তি হচ্ছে, তাহলে প্লাস। তাহলে এটা কত হবে? এলসিএম হবে, দেখো, 60, 15 4 60, 20 3 60, ঠিক আছে? বলেছে উভয় পাইপ খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। তাহলে এখানে টাইম লাইন কনসেপ্ট। তাহলে প্রথম থেকে এ আর বি দুজনকে খোলা হয়েছে, এভাবে চলেছে কতক্ষণ? 4 মিনিট ধরে চলেছে। তাহলে বলো তো, 4 মিনিট ধরে যদি চলে, ধরো এই অবধি এসছে, তারপর কি হচ্ছে? তারপর কিন্তু এ পাইপটা বন্ধ হচ্ছে। তাহলে এখান থেকে যদি এ পাইপ বন্ধ হয়ে যায়, এখান থেকে শুধুমাত্র বি পাইপ চলবে। বি আমরা ধরলাম টি সময়ে ভর্তি করেছে, টি মিনিটে। তাহলে দেখো, আমরা টাইম লাইনে কি করব? এ 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি করতে হবে? 4 ইউনিট। বি 3 ইউনিট, তাহলে এর দুজন 1 মিনিটে 7 ইউনিট জল ভর্তি করছে। এভাবে কিন্তু ওরা 4 মিনিট ধরে করেছে, তাহলে 28 ইউনিট হয়ে গেল জল ভর্তি। এবার এখান থেকে এ বন্ধ হয়েছে, তাহলে বি একা কাজ করবে, তাহলে বি করছে 3 ইউনিট করে, তাহলে প্লাস 3টি, এটা সমান সমান টোটাল আমাদের ক্যাপাসিটি পূর্ণ হয়ে যায়। তাহলে এখান থেকে 3টি সমান সমান কত হবে? 60 মাইনাস 28, মানে 32। তাহলে আমরা টি এর ভ্যালু পেয়ে যাবো কত? 32/3। তাহলে এটা হবে 10 পূর্ণ 2/3 মিনিট। কিন্তু এখানে দেখো, এখানে আমাদের আহ, তোমাকে মিনিটে চাইনি, তোমাকে কিন্তু এখানে সেকেন্ডেও চাইছে। দেখো 10 আছে, মানে তোমরা শুধু দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটা অপশনে 10 আছে, তবু আমি করে দেখাচ্ছি। তাহলে 10 মিনিট 2/3 ইন্টু 60 সেকেন্ড, মানে সেকেন্ডে কনভার্ট করছি আর কি। তাহলে 10 মিনিট 3 এখানে কাটবে 20-তে, তাহলে 20 2 40 সেকেন্ড। অপশন এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক, আবার পাইপ এন্ড সিস্টেম।
তাহলে একটা পাইপ এক্স ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করতে পারে, তাহলে এ ধরো করছে এক্স ঘন্টায় পূরণ, আর অন্যটি খালি করছে, তাহলে ওয়াই বি ধরো আরেকটা ঘর সেটা কিন্তু খালি করছে, তাহলে মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এলসিএম পাচ্ছি এক্স ওয়াই, তাহলে এটা হবে কত, এটা হবে ওয়াই ইউনিট জল ভর্তি করতে পারে, আর বি নলটা এক্স ইউনিট জল খালি করতে পারে। তাহলে এরা একসাথে দেখো ওয়াই যেহেতু গ্রেটার দেন এক্স বলেছে, তাহলে এরা কিন্তু একসাথে যখন কাজ করবে তখন কিন্তু ওয়াই মাইনাস এক্স ইউনিট জল ভর্তি হচ্ছে। এটা কতক্ষণ, এটা কিন্তু 1 মিনিটে, সরি 1 ঘন্টা। ঠিক আছে, বলছে ওরা যদি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, কত ঘন্টা। তাহলে সময় ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আচ্ছা 1 সেকেন্ড, এটা কিন্তু পাইপ এন্ড সিস্টেম, তাহলে টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। তাহলে বলো তো টোটাল ক্যাপাসিটি কত, এক্স ওয়াই। আর এরা যখন একসাথে কাজ করবে তখন কি হচ্ছে, ওয়াই মাইনাস এক্স ইউনিট জল ভর্তি করতে পারছে, তাহলে বাই এফিসিয়েন্সি হবে ওয়াই মাইনাস এক্স। তাহলে এত ঘন্টায় কিন্তু পুরো টাঙ্কিটা খালি হবে। কোন অপশন আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স হবে, যেহেতু ওয়াই গ্রেটার দেন এক্স বলা আছে। নেক্সট অঙ্ক, এম সংখ্যার গড় হচ্ছে n⁴। তাহলে প্রথমে কতগুলো সংখ্যা, এম সংখ্যা, আর এভারেজ কি বলেছে, n⁴। তাহলে সাম কত হবে, এম n⁴, এবং এন সংখ্যার গড় হচ্ছে m⁴। তাহলে আলাদা একটা সংখ্যা দিয়েছে, যে এন খানা সংখ্যা আছে যাদের গড় কি বলেছে, গড় বলেছে m⁴। তাহলে এখানে সাম কত হবে, n ইন্টু m⁴। ঠিক আছে, বলেছে m প্লাস n সংখ্যার গড় কত, তাহলে এখন আমাদের বের করতে হবে m প্লাস n সংখ্যার গড়। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি টোটাল সাম পেয়ে যাবো, মানে এভারেজ ইকুয়াল টু কি হবে, টোটাল সাম বাই টোটাল নম্বর। তাহলে টোটাল সাম কত হবে বলো তো, এখানে সাম পেয়েছি m n⁴, আর এখানে পেয়েছি ধরো m⁴n, মানে আমি এমটাকে আগে লিখলাম, বাই নিচে কি হবে টোটাল নম্বর সেটা বলে দিচ্ছি m প্লাস n, এটাই বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা mn কমন নিই তাহলে m³ প্লাস n³ বাই এটা হবে m প্লাস n। মানে এখানে দেখো এখানে n³ আগে থাকবে, তারপর এখানে m³ থাকবে, তো আমি এখানে কিন্তু m³ আগে লিখেছি, একই ব্যাপার। তাহলে mn ইন্টু, এখন আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা ভাঙবো, ফর্মুলাটাকে আমি লিখে দিচ্ছি, a³ প্লাস b³ সমান সমান কি হবে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে m প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার বাই m প্লাস n। আচ্ছা সরি, এখানে একটা m প্লাস n থাকবে, তাহলে m প্লাস n কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে mn ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার। কোন অপশন আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার, দেখো ডিতে আছে। ক্লিয়ার। নেক্সট অঙ্ক, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরের এত টাকা হবে। তাহলে এখানে প্রিন্সিপাল বলেছে 1000 টাকা, অ্যামাউন্ট বলেছে 1400 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, আর সময় বলেছে 4 বছর। তাহলে এখানে এসআই কি করে পাবো, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করতে হবে, তাহলে এসআই হবে 400 টাকা। তাহলে আমরা জানি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে পি মানে কত, আমি এখানে লিখছি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এখানে পি কত, এসআই মানে হচ্ছে 400, পি হচ্ছে 1000 টাকা, আর আমরা জানি না টি হচ্ছে 4 বছর বাই 100। তাহলে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে দেখো এটা কত হচ্ছে, 4 এখানে কাটবে 100-তে, 100 দুটো শূন্য এখানে কাটবে, একটা শূন্য এখানে কাটবে, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 10% হচ্ছে। অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ইজি অঙ্ক। তারপর দিয়েছে সিঁড়ি ভাঙা অঙ্ক, দেখো কিভাবে করতে হয়। নিচে যে সংখ্যাটা, এটা এটা মানে কত, এটা মানে হচ্ছে 4 3 7, 7 প্লাস 1 8-এর 4 নাকি, সরি 4 3 12, 1 13/4, কি বলছি। তাহলে এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে 13/4। তাহলে এটা যখন 1 বাই করবো তাহলে এটা কিন্তু পুরোটা উল্টে যাবে, তাহলে এই পুরোটার ভ্যালু কত হবে, 1 প্লাস 4-এর 13। তাহলে এটা কত হবে, 13 4 17/13। এই পুরো নিচেরটার ভ্যালু হয়ে গেল 17/13। তাহলে যেহেতু 1 বাই আছে তাহলে উল্টে যাবে, তাহলে এটা হবে 2 ইকুয়াল টু এক্স প্লাস 13/17। বোঝা গেল, আমি পুরো এই অংশের ভ্যালুটা বের করে দিই। ঠিক আছে, যেটা হচ্ছে 13/17। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে, 2 মাইনাস 13/17। তাহলে 34 মাইনাস 13/17। তাহলে এটা অ্যান্সার কত হবে, এটা কিন্তু হয়ে যাবে 21/17। অপশন বি হবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, এইসব অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, তাদের যোগফল, তাহলে 4 3 7 পাটের ভ্যালু হচ্ছে 420। তাহলে এক পাটা কত করে চলছে, এক পাট চলছে 7 6 42, মানে 60। আমাকে বের করতে বলেছে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা দেখো 4 পাট, তাহলে 4 পাটের ভ্যালু হবে কত, 240। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট,
একটা জিনিসের ক্রয় মূল্য মানে সিপি আর এসপির মধ্যে রেশিও দিয়েছে 20:21। প্রফিট পার্সেন্টেজ মানে এখানে 1 টাকা লাভ হচ্ছে, আমরা জানি প্রফিট পার্সেন্টেজ বলতে কি হয়, লাভ বাই সিপি ইন্টু 100। তাহলে 1 টাকা লাভ হচ্ছে, সিপি হচ্ছে 20 ইন্টু 100। এইসব জিনিস তোমাদের দিয়েছে। তাহলে অ্যান্সার হবে 5%। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়? দেখো এখানে ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করতে বলেছে, তাহলে 6-7, 5-6, 7-8, 4-5। তাহলে এগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করবো। দেখো কম্পেয়ার করার জন্য আমরা কি করব, যে হরে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে আমি সমান করবো। তাহলে ওই জন্য এলসিএম বের করতে হবে। কার কার এলসিএম? দেখো 7, 8, 6, 5-এর মধ্যে আমরা এলসিএম বের করবো। তাহলে কত হবে দেখো, এটা প্রথমে 2-এ যাবে, তাহলে 2-7, 2-4, 2-3, 2-5। তাহলে দেখো 5-4, 20, আচ্ছা 7-2, 14, 14-3, 42, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে লসাগুটা, 5-4, 20 আর 42, তাহলে 42 হচ্ছে 840। তাহলে এখানে হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 840। তাহলে এখানে 7 আছে, তাহলে 7 বাকি সংখ্যাগুলো গুণ করবো, তাহলে 4-3, 12, 5, মানে বলতে চাই যেহেতু 7 আছে, এটাকে 840 বানানোর জন্য আমাকে এক্সট্রা কি গুণ করতে হবে, 2, 4, 3, 5। তাহলে 4-5, 20, 3, 60, 2, 120। তাহলে এখানে 120 দিয়ে গুণ করবো, এখানে 120 দিয়ে গুণ করবো। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এখানে তারপর আমরা গুণ করছি। দেখো 5-4, 20 সাথে 140, তাহলে এখানে 140 দিয়ে গুণ করবো, এখানে 140 দিয়ে গুণ করবো। আমরা এই হরটাকে সবাইকে 840 বানাচ্ছি। আচ্ছা, এখানে 840 বানানোর জন্য কি করতে হবে, 5-3, 15 সাথে 105 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে করার জন্য কি করতে হবে, এটা 5 তো, তাহলে 4-2, 8-3, 24 ইন্টু 7 কত হয়, 7-4, 28, 7-2, 14, 2, 16, 168 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে এবার দেখবো ভগ্নাংশগুলো কি হচ্ছে। তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে দেখো, দেখো তাহলে 12 সাথে, আর দেখো নিচে তো সমান, তাহলে আমি শুধুমাত্র উপরের সংখ্যাগুলো লিখবো। তাহলে উপরের সংখ্যাগুলো কত হচ্ছে, 12-6, 72, 720। এটা কত হচ্ছে, 14-5, 70, মানে 700। এটা হচ্ছে 7-5, 35, 735। আর এটা দেখো, দেখো 16-4, 64 সামথিং আসছে, তো এটা আমি আর লিখছি না, কারণ আমাকে সব থেকে বড় সংখ্যাটা বের করতে বলেছে। দেখো সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 3 নম্বরটা, 735 ভ্যালুটা সব থেকে বেশি। তাহলে আমাদের অ্যান্সার হবে 7-8। ঠিক আছে, বোঝা গেল সব থেকে বড় ভগ্নাংশ। আচ্ছা নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। প্রতিটি সংখ্যাকে 10 করে বানালে এখন রেশিও হচ্ছে 5:7। তাহলে এটা আমাদের রেশিও ব্যালেন্সিং মেথডে করবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা চেক করবো এদের মধ্যে গ্যাপটা কত। তাহলে এখানে হচ্ছে 2 পার্ট, এটাও 2 পার্ট, তাহলে এদের মধ্যে কি আছে, গ্যাপ সেম আছে, তাহলে রেশিওটা ব্যালেন্সড আছে। তাহলে আমরা দেখবো প্রথম সংখ্যাটা 3 থেকে 5 হয়েছে, মানে 2 পার্ট বেড়েছে। আর এটাও 5 থেকে 2 হয়েছে, তাহলে 2 পার্ট বেড়েছে। এই 2 পার্টের ভ্যালু বলেছে 10। তাহলে এক পার্টে কত করে চলছে, এক পার্ট চলছে 5 করে। আচ্ছা, তাহলে কি করতে বলেছে, সংখ্যাগুলো কি কি। তাহলে এক পার্ট 5, সংখ্যাগুলো জানি আমরা 3 আর 5। তাহলে 3 পার্টের ভ্যালু 5-3, 15, 5 পার্টের ভ্যালু 5-5, 25। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম 15 আর 25। অপশন বি হবে রাইট অ্যান্সার। ইজি অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে এত, একটি সংখ্যা, তাহলে আমরা একটা ধরে নিই, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা কত হবে, যদি যোগফল এটা হয় তাহলে আরেকটা সংখ্যা হবে 2490 মাইনাস এক্স। দুটো সংখ্যা পেয়ে গেলাম। একটি সংখ্যার 6.5%, তো ধরলাম এই এক্স এর 6.5%, এটা কি হচ্ছে, ওই অন্য সংখ্যাটাই, অর্থাৎ এই সংখ্যার 8.5% এর সাথে সমান। এখান থেকে বৃহত্তর সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করি। তাহলে 100 কেটে দিলাম, দশমিক তুললাম। আচ্ছা, 5 কাটলে 13, 5 এখানে কাটলে 17। তাহলে 13x ইকুয়াল টু 2490 ইন্টু 17, আমি গুণ করছি না, মাইনাস 17x। তাহলে এখানে দেখো 17 যখন এদিকে আসবে এটা হয়ে যাবে 30x, এটা সমান সমান 2490 ইন্টু 17। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, 30 হবে, ওপরে থাকবে 2490 ইন্টু 17। তাহলে এটা এখন কাটবো, 3 8 24, 3 3 9। তাহলে দেখো 83 ইন্টু 17 গুণ করতে হবে আমার। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 17 3 হবে 51, হাতে 5। ঠিক আছে, আচ্ছা 17 8 কত হয়, 17 8 হয় 136, তাই তো? আচ্ছা 136, 5 হবে 141, তাহলে 1411 পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। দেখো টোটাল বৃহত্তর সংখ্যা বের করার জন্য আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আরেকটা সংখ্যা কত হবে, 2490 মাইনাস এক্স, মানে মাইনাস এটা। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 9। তাহলে আরেকটা সংখ্যা পেয়ে গেলাম কিন্তু 900।
79। তাহলে যেহেতু 979 এটা কিন্তু কি হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে বৃহত্তর সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে এটা 1411। তো তোমরা কিন্তু এটি বিয়োগটা না করেও অ্যান্সারটা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা 43 কি বলেছে, এর 5% আয়, তাহলে এর 5% মানে 5/100, এটা কি হচ্ছে বি এর 15%-এর সাথে সমান। তাহলে এখান থেকে এ বাই বি কত পাবো, এ বাই বি পেয়ে যাবো 3/1, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি বলেছে, বি এর 10% সি এর 20% সমান। তাহলে এখান থেকে বি বাই সি কত পাবো, রেশিও বের করছি আর কি, 2/1। আচ্ছা সি এর আয় বলেছে 2000 টাকা, তাহলে এখান থেকে আমরা এ বি সি এর মধ্যে ব্যালেন্স রেশিও বের করবো। তাহলে এ ইস টু বি প্রথমে পেয়েছি 3:1, বি ইস টু সি পেয়েছি 2:1। তাহলে এটা হবে 1, এটা হবে 2, 3 2 6, এটা 2, এটা 1। তাহলে এটা হয়ে গেল এ বি সি এর ব্যালেন্স রেশিও। আচ্ছা এবার বলেছে সি এর আয় কত, 2000 টাকা বলে দিই। তাহলে এক পার্টের ভ্যালু যদি 2000 টাকা হয়, কি বের করতে বলেছে, এ বি সি এর মোট আয়, তাহলে 6 2 8 1 9 পার্টের ভ্যালু বের করতে বলেছে, তাই তো। তাহলে 9 পার্ট মানে 9 2 18,000 টাকা হবে আমাদের অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল, একদম ব্যালেন্স রেশিও দিয়ে করে দিলাম। 44 কি বলেছে, পি কিউ এর থেকে দ্রুত হাঁটে এবং পি কিউ উভয়ই 24 কিমি করে হাঁটছে। তাহলে দেখো কি করছি, পি কিউ এর থেকে দ্রুত হাঁটে মানে পি এর স্পিড কিউ এর থেকে বেশি, এটা কিন্তু স্পিডের কথা বলেছে, ঠিক আছে। আচ্ছা এখানে ডিস্টেন্স দুজনের ক্ষেত্রে সমান 24 কিমি, এবং ওদের গতির যোগফল হচ্ছে 7 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আচ্ছা মানে স্পিডের রেশিও, স্পিডের যোগফল। আচ্ছা তাহলে ইউ 1 প্লাস ইউ 2, এটা কি, ইউ 1 হচ্ছে পি 1 এর স্পিড মানে পি এর স্পিড, আর ইউ 2 হচ্ছে কিউ এর স্পিড। তাহলে এটা বলেছে কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। আচ্ছা তাদের নেওয়া সময়ের যোগফল হচ্ছে এটা, তাহলে পি এর গতি কত বের করতে পারি। তাহলে দেখো দেখো এখানে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি, আমরা এভাবে করব, আমরা ধরে নিচ্ছি পি এর স্পিড হচ্ছে ইউ কিমি প্রতি ঘন্টা। তাহলে দুজনের যদি 7 হয়, তাহলে পি যদি ইউ হয়, তাহলে কিউ কত হবে, 7 - ইউ। এবার বলো ডি কিমি দূরত্ব যেতে, অর্থাৎ 24 কিমি যেতে পি এর কত সময় লেগেছে, 24/ইউ। কি করে পাচ্ছি, আমরা এটা করছি যে টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স আপন স্পিড হয়, ওই ফর্মুলা বসলাম। তাহলে পি এর সময় লাগছে এটা। আচ্ছা তাহলে আবার কিউ ও 24 কিমি গেছে, ওর সময় কত লেগেছে, 7 - ইউ। আর এদের মধ্যে যোগফল বলে দিচ্ছে, টোটাল সময় লেগেছে কত, কোথায় লেগেছে, 14 ঘন্টা। তাহলে এটাকে আমাকে কাটাকুটি করে ইউ এর ভ্যালু বের করতে হবে, ওটাই আমাদের বের করতে বলেছে, ইউ এর গতি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে নেক্সট হচ্ছে কি, এখানে লসক হবে ইউ ইন্টু 7 - ইউ। আচ্ছা 24 যদি কমন নিয়ে নি, সেটা আমি এদিকে 14 নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, 14/24। তাহলে এটা হবে 7 - ইউ প্লাস ইউ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ইউ ইউ কেটে যাবে, 7 এখানে কাটবে 2 এ, 2 কাটবে 12। তাহলে দেখো ইউ ইন্টু 7 - ইউ, এটা কত হবে, এটা হবে 12। তাহলে দেখো এমন দুটো সংখ্যার গুণফল যেটাকে 12 বানাতে হবে, তাহলে সংখ্যা দুটো কি হয়, 4 আর 3 হয়, তাই তো। তাহলে এই দেখো 4, এটা হচ্ছে ইউ এর ভ্যালু হবে 4, 3 কে আমরা লিখতে পারি 7 - 3, সরি 7 - 4, মানে বলতে চাইছি যে এখান থেকে সলভ করে দেখবে ইউ আসবে 4, ঠিক আছে। তাহলে আমাদের, আমি সলভটা করলাম না, এখানে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, মানে বুঝতেই পারছি। এটা যদি 4 হয়, তাহলে এটা কত হবে, 3 হবে। দেখো এই দুটোর গুণফল কিন্তু 12 আসছে, ঠিক আছে। তাহলে ওই জন্য বলছি ইউ এর ভ্যালু চলে আসবে 4, তাহলে অপশন কিন্তু বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, পি এর গতিবেগ। একইভাবে একটা ভগ্নাংশের লসাগু বের করতে বলেছে, তাহলে আমরা জানি যে ভগ্নাংশের লসাগু কি করে করে, ভগ্নাংশের লসাগু কি করে করে আমরা জানি, এলসিএম অফ 5/2, 8/9, 11/14, এটা কি করে বের করব, এলসিএম অফ 5 8 11 বাই জিসিডি বা এইচসিএফ অফ 2 9 আর 14, ঠিক আছে। ভগ্নাংশের লসাগু মানে লবগুলোর লসাগু হরগুলোর লসাগু। তাহলে এখানে দেখো সবগুলো প্রাইম নাম্বার, তাহলে এটা কি হবে, এদের গুণফল হয়ে যাবে, মানে কোনো কমন এলিমেন্ট নেই। এখানেও সেম, কোনো কমন এলিমেন্ট নেই গসাগু, তাহলে এটা কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে। কমন মানে গসাগুর সময় 3টে এলিমেন্টের মধ্যে কমন থাকতে পারে, 2 আর 14 এর মধ্যে কমন কিন্তু 2, কিন্তু 9 এখানে থাকছে, আলাদা হয়ে যাচ্ছে। তো ওই জন্য এটা হবে অ্যান্সার। তাহলে 8 × 5 = 40, তাহলে 440 হবে আমাদের অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ, সুদ মানে এখানে এসআই বের করতে বলেছে, কিছু বলা নেই মানে এসআই। তাহলে দেখো
কত হবে? পি আর টি বাই 100 এসআই ইকুয়াল টু, তাহলে পি হচ্ছে 300, আর হচ্ছে 11, পি হচ্ছে 5/100। তাহলে অ্যান্সার কত হবে? 5 3 15, 15 ইন্টু 11 করলে কিন্তু 165 টাকা। অপশন বি হবে রাইট অ্যান্সার। লাস্ট অঙ্ক কি বলেছে? নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তাহলে আমাদের জানি 3 দ্বারা বিভাজিত রুলটা কি, সাম অফ অল ডিজিটস, এটা 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা চেক করছি। দেখো এগুলো চেক করার সময় আমাদের 3-এর মাল্টিপল গুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে যেগুলো 3 থাকছে আমরা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3 6 বাদ দিয়ে দেবো, তাই তো? আচ্ছা 4 2 6 হয়ে গেল, বাদ দিলাম। যখন 3-এর মাল্টিপল পেয়ে যাবো সেগুলোকে আমরা আগে থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এটা দেখো কত হচ্ছে, 8 7 15, 15 5 20, তাহলে 20 নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। তারপর আছে 5 3 8, তাহলে প্রথমে আমরা 3-এর বিভাজিত গুলোকে বাদ দিই, মানে 3-এর ফ্যাক্টর গুলো। তাহলে এখানে 3 বাদ যাবে, 9 বাদ যাবে, 6 বাদ যাবে, আর 2 1 3 হয় সেটা বাদ যাবে। আচ্ছা 7 5 12, 12 8 কত হয়? 7 5 12 8 কিন্তু 20 হয়, তাহলে এটাও কিন্তু হবে না। আচ্ছা এখানে 3 3 3 বাদ, 6 বাদ, 3 আর 3 বাদ, এখানে শুধু 4 পড়ে থাকবে, এটাও হচ্ছে না। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আমরা একবার চেক করে নিই। তাহলে দেখো এখানে দেখো 6 আছে, 9 আছে, 3 আছে, এগুলো বাদ দিচ্ছি। তাহলে দেখো 8 4 12, 12 সাথে কত হয়? 21। তাহলে 21 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানে অপশন হবে বি রাইট অ্যান্সার, মানে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল 47 খানা অঙ্ক। আমি কিন্তু টোটাল সমস্ত অঙ্ক কিন্তু সলভ করে দিলাম, একটু স্পিডে করালাম, কারণ বুঝতেই পারছো আমাদের পরীক্ষা কিন্তু স্পিডে করতে হবে। যাদের বেসিক ক্লিয়ার আছে তারা কিন্তু ইজিলি অঙ্কগুলো করতে পারে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।